হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমাদের আজকের 3 নম্বর ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের। এবং আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসের মাধ্যমে তুমি ত্রিকোণমিতির যে ভাষা, সেই ভাষার যে ভিজুয়ালাইজেশন, সেগুলো তুমি একদম ভালো মতো মন থেকে ফিল করতে পারবে। আর সেগুলোর সাথে সাথে আমি সৃজনশীলের যে ক্লাসগুলো, কন্টেন্টগুলো, সেগুলো দেখাই দিব। আমি একটু যদি শর্টে দেখাই যে ফার্স্টলি ত্রিকোণমিতিক ফাংশন কি, সেই জিনিসগুলো আজকের ক্লাসে তুমি জানবা। দ্বিতীয়ত হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের যে ব্যবহার, এই জিনিসগুলো তোমার সামনে উপস্থাপন হবে। তৃতীয়ত হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের যে লেখচিত্র, এই যে সাইন গ্রাফ বা কস গ্রাফ বা টেন গ্রাফ বা সেক বা কোসেক বা কট, এগুলো দেখতে কেমন, এগুলো কিভাবে হয়, কিভাবে আসে, দেখতে তারা কিভাবে চলে, এই জিনিসগুলো তোমাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই দিব এই গ্রাফগুলোর মাধ্যমে, নির্দিষ্ট সীমার মাধ্যমে। তারপর সেগুলা আমাদের বিভিন্ন বোর্ড এক্সামে যেভাবে এসেছে, সেই বোর্ড এক্সামের প্রশ্নগুলো তারপর তোমাকে আমরা এখানে দেখাবো, কমপ্লিট করে দিব। তারপর লেখচিত্রের সাহায্যে সমাধান, এই টপিকটা থেকেও বোর্ড এক্সামে রেগুলার প্রশ্ন আসে, এই টপিক থেকে কনসেপ্টগুলো তোমাদেরকে আমি শিখাই দিব। তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতিক ফাংশনের যে ডোমেন রেঞ্জ, যেখান থেকে এমসিকিউ আসবেই, পরীক্ষায় আসেই, কোনো মিস নেই, সেই ডোমেন রেঞ্জ পার্টটা তোমাকে কমপ্লিট করানো হবে। ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল, যেখান থেকে বোর্ডে এমসি কোয়েশ্চেন আসে, ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসে অ্যাভেলেবল, এই পর্যায়কাল কী, কীভাবে কী হয়, কেন কী ব্যাখ্যা, এই জিনিসগুলো সব কিছু তোমাকে পর্যায়কালের বেসিকগুলা একদম সহজভাবে আমরা ব্যাখ্যা দিয়ে দিব। আর লাস্টলি থিটায়ের সহগ পরিবর্তনে গ্রাফ কীভাবে চেঞ্জ হয়, সেগুলোর যে মডিফিকেশনসগুলো, সেগুলো আমি তোমাকে ইনশাল্লাহ খুব ভালো মতো শিখিয়ে দিব। এবং এর মাধ্যমে আমাদের যে অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তারপর সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো তোমাকে দেখানো হবে যে কোন টাইপের কোয়েশ্চেন্সগুলো কীভাবে এসেছে এখানে বিভিন্ন বোর্ডে, যেমন দিনাজপুর বোর্ড 19, তারপর হচ্ছে সকল বোর্ড 18, বা আদার্স যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো, সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো আছে, সেগুলো তোমাকে এখানে স্লাইড অনুযায়ী উপস্থাপন করা হবে। অর্থাৎ ফুল চ্যাপ্টারের রিভিউটা তুমি আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের অধ্যায় 6টা কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো চলো আমরা আমাদের আজকের শোতে চলে যাই। আজকে আমরা চলে আসি আমাদের প্রথম যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মাধ্যমে। প্রথম কনসেপ্টটা শুরু হচ্ছে কোথা থেকে? এখানে ত্রিকোণমিতিক ফাংশন কি, এই জিনিসটা আমরা স্টুডেন্টসরা অনেক ভয়ভীতিতে থাকি ত্রিকোণমিতিক ফাংশন দেখলেই। আর ত্রিকোণমিতি স্টুডেন্টসের ভয়ের আরেকটা বড় কারণ হচ্ছে তারা ত্রিকোণমিতিটাকে ফিল করতে পারে না, তার জিনিসটা বোঝারই চেষ্টা করতে পারে না যে আসলে এখানে কি বোঝানো হচ্ছে। আর ত্রিকোণমিতিতে সাইন কজ এগুলো আসলে কিভাবে পর্যায়ভিত্তিকভাবে মান চেঞ্জ হয়, সেই মান চেঞ্জের মেকানিজম কি, এগুলো শিক্ষার্থীরা ভালো মতো বোঝার চেষ্টা করে না, মুখস্থটায় পড়াশোনা করে, সেই কারণে তাদের কাছে জিনিসটা আরও বেশি কঠিন হয়ে যায়। তো আমার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাকে জিনিসগুলোকে তোমাকে কনফিডেন্ট করে তোলা, এবং তোমার যাতে ম্যাথে কোনো প্রবলেম না হয় তার জন্য যা যা আয়োজন দরকার সব কিছু আমাদের পক্ষ থেকে অলরেডি প্রস্তুত আছে। তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো করো, নোটগুলো সাবমিট করো, যে যে ডাউটস তোমার আসতেছে সেগুলো কমেন্ট করো, আমার সাথে যোগাযোগ করে আমি ইনশাল্লাহ তোমার যাতে ম্যাথে সমস্যা না হয় তার জন্য যা করার প্রয়োজন আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে করব। আচ্ছা, তো তাহলে চলো আমাদের এখানে ত্রিকোণমিতিক ফাংশন এটাকে আমরা অলরেডি জানি এফ অফ এক্স দ্বারা প্রকাশ করে। কী দ্বারা প্রকাশ করে? এফ অফ এক্স। তো এফ অফ এক্স ইকুয়াল টু, আমি যদি লিখি সাইন এক্স বা সাইন এক্স ডিগ্রি। ওকে, তো সেক্ষেত্রে এখানে এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন বলতে পারি। আর যদি শুধু আমি লিখি যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ওকে, ডিগ্রি যদি না দিই, তাহলে তোমরা জানো কিছু না দিলে সেটা রেডিয়ানে বোঝায়। রেডিয়ান একক যদি বোঝায় সেখান ক্ষেত্রে সেটাকে আবার বৃত্তীয় ফাংশনে বলা হবে। অর্থাৎ ডিগ্রি না দিয়ে যদি আমি রেডিয়ান একক ব্যবহার করি, ডিগ্রি ব্যবহার না করে, তবে সেই ত্রিকোণমিতিক ফাংশনকে আবার বৃত্তীয় ফাংশনও বলা হবে। কারণ তুমি জানো রেডিয়ানটা বৃত্ত থেকে আসছে, সো বৃত্তীয় ফাংশনটা এখানে ইনক্লুডেডলি চলে আসে। আচ্ছা, তো এই জায়গায় আমরা মূলত ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফগুলো বোঝার আগে ত্রিকোণমিতিক ফাংশন কি বললাম? এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি, বা জি অফ এক্স ইকুয়াল টু কজ এক্স ডিগ্রি, হ্যাঁ, বা এইচ অফ এক্স ইকুয়াল টু যে কোনো কিছু দিয়ে জি অফ এক্স ইকুয়াল টু ধরো 10x ডিগ্রি, এটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। এক্সের মান বসালে জি অফ এক্সের মান পাবো, তাই না? আচ্ছা, তো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এখানে কি হয়, যেখানে যে স্টেটমেন্টটা দেওয়া, যে ফাংশন কোনো কোণকে সেই কোণের ত্রিভুজের বাহুগুলির অনুপাত বা ইউনিট সার্কেলের এক বিন্দুর কোঅর্ডিনেটের সাথে সম্পর্কিত করে তাকে ত্রিকোণমিতিক ফাংশন বলে। মানে কি, অ্যাকচুয়ালি যেখানে আমরা এই যে এক্সের কথা বললে কি জি অফ এক্সের মান পাবো, সেক্ষেত্রে আমরা লম্ববায় অতিভুজ টেনের বেলা আসলে লম্ববায় ভূমি, সেখান থেকে আমরা মান পাবো, নির্দিষ্ট একটা ভ্যালু আসবে। এই যে আমি ইনপুট বসাচ্ছি, এক্সের নির্দিষ্ট মান বসাচ্ছি, সেক্ষেত্রে আউটপুট একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে সেই কন্ডিশনের ত্রিকোণমিতিক ফাংশন। যেহেতু ত্রিকোণমিতির অপারেটরের মাধ্যমে আসতেছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। এই সংজ্ঞা থেকে যা বোঝা গেল সেটা ক্লিয়ার করলাম। আমি আবার সামারি বলি, এক্সের নির্দিষ্ট কোণের জন্য
টেনের নির্দিষ্ট মান পাওয়া যাবে। তো সেই কোণ বাড়াইলে কোণের মানটা পরিবর্তন হবে, কমাইলেও কোণের মান পরিবর্তন হবে। তো এই যে পরিবর্তন হচ্ছে, নতুন করে কোণের পরিবর্তনের কারণে নতুন নতুন মান পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। যেহেতু ত্রিকোণমিতিক অপারেটরের মাধ্যমে মান পাচ্ছি, সেই কারণে তাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। ওকে, তাহলে আমরা এই জিনিসটা এখানে ক্লিয়ারলি বললাম ত্রিকোণমিতিক ফাংশন কি। এখানে অ্যাঙ্গেল বাড়লে ট্রায়াঙ্গেলের সাইড যে ধীরে ধীরে বদলায়, এটা হচ্ছে সাইন কজের মানকে কীভাবে প্রভাবিত করে তার একটা ব্যাখ্যা আমরা এই ইউনিট সার্কেল বা একক বৃত্ত থেকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি তোমাদেরকে। কনসেপ্টটা ভালো মতো বোঝার চেষ্টা করো। এই বৃত্তের ব্যাসার্ধ 1 একক নেওয়া হয়েছে। যে বৃত্তটা তুমি এখানে দেখতেছো তার ব্যাসার্ধ কত একক? 1 একক। হিসাবটা বুঝো, মনোযোগ দিয়ে বুঝো। তো এক্ষেত্রে এখানে তোমাকে এবার আমি তোমার বুঝার সুবিধার্থে আমি এবার নির্দিষ্ট অ্যাঙ্গেল তোমাকে এখানে নিয়ে আসবো, একদম প্র্যাকটিক্যালি তোমাকে দেখাবো। প্র্যাকটিক্যালি দেখালে কী হবে, তোমার বুঝতে আরও বেশি সুবিধা হবে, তাই না? তো আমি এখানে ধরো একটা প্রোটেক্টর নিয়ে নিই। ওকে, আচ্ছা, তো তাহলে এবার লক্ষ্য করো, এখানে এটাকে আমি জাস্ট সেন্টারে আনতেছি। আমি বিভিন্ন কোণ নিয়ে নিব, এখান থেকে নির্দিষ্ট কোণের জন্য কাজ করব। চলো, ওকে, হ্যাঁ, ধরো আমি এটা একটু ছোটোই রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে লাইনটা, ওকে, ধরো এখানে ফার্স্টলি আমি হচ্ছে এই যে লাইনটা আমি এই পর্যন্ত আনতেছি। ওকে, হ্যাঁ, এখানে 20 ডিগ্রি না দিয়ে আমি প্রথম অ্যাঙ্গেলটা নিলাম 30 ডিগ্রি। প্রথম অ্যাঙ্গেলটা নিলাম কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। ওকে, এটার জন্য একটা দাগ দিলাম। তারপরে নিলাম আমি 45 ডিগ্রি। যে স্ট্যান্ডার্ড কোণগুলো তুমি জানো সেগুলো নিচ্ছি, ঠিক আছে? তারপরে নিলাম ধরো আমি 60 ডিগ্রি। তারপর নিলাম কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি, বুঝো। আর লাস্টলি হচ্ছে দিলাম ধরো 90 ডিগ্রি। লাস্টলি নিলাম হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে কোণগুলোর কন্ডিশন দেখো। প্রথমে নিলাম কত ডিগ্রি? 30। এরপর নিলাম 60 আর 45। কনসেপ্টটা বুঝো, কত সহজ করে বুঝে দিচ্ছি দেখো। তারপরে নিচ্ছি ধরো 60, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। লাস্ট ওয়ান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে দেখো এখানে এই যে এখানে যে বিন্দুটা ছেদ করছে, এটাকে তুমি এই বিন্দু নাম দাও, এটাকে দিলে বি বিন্দু, এটাকে দিলে সি বিন্দু, আর এটাকে দিলে তুমি ধর ডি বিন্দু, ঠিক আছে? এবার লম্বগুলো অঙ্কন করে ফেলো। কী অঙ্কন করো? লম্ব অঙ্কন করো। চলো, এখান থেকে তুমি এই যে টানলা, এটা লম্ব, প্রথম সমকোণী ত্রিভুজটা পাইলা। এখান থেকে তুমি টান দাও, দ্বিতীয় সমকোণী ত্রিভুজ পাইলা। এখানে তুমি টান দাও, তৃতীয় সমকোণী ত্রিভুজ পাইলা, পাইলা না? আচ্ছা, তো এখন হিসাব করো, কনসেপ্টটা বুঝো। এই ক্ষেত্রে দেখো তো তুমি, দেখো তো যখন তুমি সাইনের মেলায় আসবা, সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই কি? অতিভুজ। সাইন থিটা সমান কি বলতো? লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখানে অতিভুজগুলোর মান কত? 1 একক। ব্যাসার্ধ 1 একক না? 1 একক। অতিভুজের মান এখানে কত? 1 একক। তাহলে এই চিত্রের ক্ষেত্রে, এই চিত্রে সাইন থিটা অতিভুজের মান যেহেতু 1 একক, অতিভুজ সমকোণী ত্রিভুজগুলোর কন্ডিশনে অতিভুজের মান 1 একক, তাহলে এখানে সাইন থিটা সমান জাস্ট লম্ব হয়ে যাচ্ছে। অতিভুজের মান তুমি 1 বসালে সাইন থিটার মান জাস্ট কি হয়ে যাচ্ছে? লম্ব হচ্ছে। আর সেই লম্বের মামলাটা এবার একটু সলভ করো। চলো, বলো, প্রথম যে 30 ডিগ্রি কোণ, সেই 30 ডিগ্রির জন্য লম্ব হচ্ছে এটা। যখন তুমি কোণ বাড়ায় 45 করলা, তখন দেখো লম্ব বাড়ছে। খেয়াল করছো? লম্বের দৈর্ঘ্য বাড়ছে না? যখন তুমি 45-এর জায়গায় 60 করলা, তখন দেখো লম্বের দৈর্ঘ্য আরও বাড়ছে। অতিভুজ কিন্তু সব ক্ষেত্রে সেম। আর যখন তুমি লম্বের দৈর্ঘ্যটা যে আমাদের কোণের দৈর্ঘ্যটা, কোণের পরিমাণটা 60 থেকে 90-তে গেলে, তখন লম্বের পরিমাণ 1-এর সমান হয়ে গেছে, তাই তো? সবচেয়ে বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখো থিটাটা লম্বের সমানুপাতিক হয়ে গেল। থিটাটা কার সমানুপাতিক হইলো? লম্বের সমানুপাতিক হইলো, এবং কোণ অনুযায়ী লম্বের মানটা বাড়তেছে, সেই হিসেবে সাইনের মানটা বাড়তেছে। আবার এখানে এই পাশে যখন তুমি আসতেছো, তাহলে এই যে এই পাশে আসে যখন তুমি কোণটা বাড়াচ্ছ, তখন রেফারেন্স কোণে আস্তে আস্তে আবার কি লম্বের পরিমাণটা, এই যে লম্বের পরিমাণটা আস্তে আস্তে দিয়ে কমবে, তখন সাইনের মানটা আবার কমে যাবে, তাই না? তো এই হইলো আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টে, যে অ্যাঙ্গেল বাড়লে, অ্যাঙ্গেল যদি বাড়ে, তবে এই যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলের যে সাইড রেশিও, সে সাইড রেশিওটা দেখো পরিবর্তন হচ্ছে। অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে লম্ব বাড়তেছে, সেই হিসেবে তুমি এখানে সাইনের মানটা তোমার কি আস্তে আস্তে বাড়ছে। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইনের মানটা বাড়ছে। এটা হচ্ছে ইনিশিয়াল একটা বেসিক। এই জাস্ট আমি বেসিকগুলো যেগুলো আগে পড়ছো সেগুলোকে একটু ভিন্নভাবে আবার শিখাচ্ছি। আর কজের বেলায় যখন কি আসবো, তখন আবার চলো কজের বেলায় একটু ব্যাখ্যা দিই। কজ থিটা সমান তুমি কি জানো? ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমি ডিভাইড বাই কি বলতো? অতিভুজ। এখানে যেহেতু অতিভুজের মান 1 একক, তাহলে এই কন্ডিশনে এই চিত্রের বেলায় কস থিটা সমান ভূমি হয়ে গেল। কস থিটার বেলা কি হয়ে গেল? ভূমি হয়ে গেল। এখন দেখো কনসেপ্টটা দেখো, যখন তুমি এই যে 0 ডিগ্রি নিবা, 0 ডিগ্রি, যখন 0 ডিগ্রি নিবা, তখন কি হচ্ছে? এই যে এই জায়গায় ভূমির মানটা 1 হচ্ছে।
কত হচ্ছে ভূমির মান 1, ব্যাসার্ধ 1, ভূমির মান 1, এই জন্যে cos 0 ডিগ্রির মান কিন্তু 1 হয়। cos 0 ডিগ্রির মান কত হয়? 1 হয়। যখন 0 ডিগ্রি থেকে তুমি যখন একটু কোণটা বাড়াইলা, এই যে এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বেলায় এই যে এখানে লম্ব টানছো, এইটুকু হচ্ছে ভূমি, ভূমির মান কিন্তু 1 থেকে কমছে। যখন তুমি 45 ডিগ্রি নিচ্ছ, এই যে 45 ডিগ্রি, দেখো এই যে 45 ডিগ্রি লাইন, এটা হচ্ছে লম্ব 45 ডিগ্রি, তখন ভূমি কোণটুকু এখান থেকে এইটুকু হচ্ছে 45 ডিগ্রি ভূমি, তখন দেখো ভূমির মান কিন্তু আবার কমে গেল, এবং cos 45 ডিগ্রির মান 1/√2, 1 থেকে কম। যখন তুমি 60 ডিগ্রি নিচ্ছ, 60, তখন কিন্তু এটা হচ্ছে লম্ব, এই যে ভূমি, ভূমি কিন্তু আরও কমে গেল, 0.5 হয়ে গেল, এই জন্য cos 60-এর মান কিন্তু হাফ, 0.5। আর যখন তুমি 90 ডিগ্রি দিবা, এই যে এই লাইনটা, তখন ভূমি কিন্তু নাই, ভূমি 0, এই জন্যে cos 90-র মান 0 হয়, এই জন্যে cos 90-র মান কী হয়? 0 হয়। খেয়াল করে দেখছো কনসেপ্টটা, যে তোমার একক বৃত্ত যদি নিই তাহলে আমার এগুলো বুঝাইতে, ত্রিভুজ থেকে বুঝাইতে খুব সহজে, যে কোণের মানটা পরিবর্তনের সাথে সাথে আমাদের কি সাইড রেশিওটা যেভাবে বদলায়, অ্যান্ড সেটার মাধ্যমে সাইন কজের মানের পরিবর্তন হয়, সেভাবে কি হয়? সাইন কজের মানের পরিবর্তন হয়, এবং একই লজিকের টেনেরটাও হয়। তো এই যে একটা মান কোণের মান বদলাইলে আরেকটার মান যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, সেই কারণে এগুলোকে ত্রিকোণমিতিক ফাংশন বলা হয়। আচ্ছা, জাস্ট আমরা এখানে একটা বেসিক আইডিয়া জানলাম। এখন ত্রিকোণমিতিক ফাংশনের যে ব্যবহার, এগুলো আমরা প্রথম ক্লাসে বলছিলাম, আবারও বলি, জাস্ট আমি কি পয়েন্টসগুলো বলে দিই, আমি স্লাইড দিয়ে দিব, তোমরা রিভিশন করে নিতে পারবা তোমার সুবিধার সময়। প্রথমত উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, দ্বিতীয়ত ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্যতে কীভাবে ব্যবহার হয় দেখে নিবা, 3 নম্বর হচ্ছে তরঙ্গ এবং কম্পনে, 4 নম্বর হচ্ছে নেভিগেশন, জিপিএস এবং মানচিত্র, এই যে আমরা মোবাইলে ম্যাপ ব্যবহার করি সেখানে ত্রিকোণমিতির ব্যবহার আছে, 5 নম্বর বিজ্ঞান, মেডিকেল এবং অন্যান্য ক্ষেত্রে, হ্যাঁ অনেক ব্যবহার আছে। আচ্ছা, এবার আসি আমরা ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রতে চলে যাব। খুব সহজ কন্ডিশন, সহজ কথা, লেখচিত্র। প্রথম কোয়েশ্চেন হচ্ছে y = sin x এর লেখচিত্র কেমন কি হয় সেটা একটু আমরা ব্যাখ্যা দিব। তার আগে একটু আগে যা শিখলা সেই জিনিসটা আবার একটু তোমাকে আমি রিপিট করাবো। ওকে, একটু আগে যা শিখলা আমাদের কোণের বেসিক ধরে, এখানে কিন্তু একক বৃত্ত নেওয়া হয়েছে, দেখো এখানে কি একক বৃত্ত নেওয়া হয়েছে। আমি জিনিসটা তোমাকে আরেকটু ভালো মতো যাতে তুমি ধরতে পারো, ফিল করতে পারো, সেটার আয়োজনটা আমি করতেছি। ধরো আমি বেশি কোণ নিব না, প্রথম আগেরটার মতো কয়েকটা কোণ আমি নিচ্ছি। 30 ডিগ্রি নিলাম, 30-এর পরে হচ্ছে 45, ওকে দেখো 45-এর পরে আমি নিলাম 60, বুঝে নাও, 60-এর পরে নিলাম আমি 90, বুঝো, তারপর 90 পরে নিলাম 120, তারপর নিলাম 145, দেখো এরপর নিলাম 145-এর পরে হচ্ছে 90, এখানে 3টা আসবে তাই না, 160 তাই না, 160 না 170, 180, ওকে হ্যাঁ, 45, 60, 90 যোগ 30, 120, তারপর 90 যোগ 60, 150, ওকে। আচ্ছা, এখানে 90 যোগ 45, 135 হবে। আচ্ছা, এখানে 145 না 135 হবে, আরেকটা হচ্ছে 150 হবে, ওকে 135 হবে, 90 যোগ 45, 135, হ্যাঁ আদর্শ মানগুলোই রাখতেছি আর কি, আর 90 যোগ 50 আর 60, 150, ওকে আদর্শ কোণগুলো, দেন হচ্ছে 180, ঠিক আছে। এরপর নিচের দিকে যেতে হবে, এরপর নিচের দিকে যদি যেতে চাই তখন আবার এই জায়গায় প্রোটেক্টরটাকে আবার হচ্ছে আমার এখানে 0 থেকে 360 সবগুলো দেখাইতে হবে। তো নিচে তো 0 থেকে 360 দেখানো যাচ্ছে না এখন, এটা ঘুরে দিতে হইলে দেখো, ওকে কোণগুলো দেখো, ইউনিট সার্কেল থেকে কোণগুলো দেখো। তো এখানে লেখা করো 180 তাই না, 180 এখানে তাই না, 180-র পরে এখানে ধরো যে আমি 30 যদি কমাই, যে 30 ডিগ্রি আবার চেঞ্জ করলাম, 150 হইলো ওই পাশ থেকে, তারপর 30-এর পরে হচ্ছে 60 যদি কমাই, এখানে 60 ধরে নিলাম, হ্যাঁ 45 এটা নিতে হবে, 135, এই কোণগুলোর জন্য আমি গ্রাফ আঁকবো। তারপর 60, এগুলো একটু ছোটো করে দিই, হ্যাঁ 60, তারপর হচ্ছে 90, ওকে 90, এরপর হচ্ছে এখানে আমাদের 60, তারপর হচ্ছে তোমার 45, 45, ওকে। দেখো একটু ডিফারেন্ট সিস্টেমে তোমাকে শেখাচ্ছি, অপেক্ষা করো, এরপর তুমি ঘটনাটা বুঝে যাবো যে আচ্ছা কী হয়েছে এখানে। তারপর 30, 29 সাথে 1 যোগ 30, এগুলোর ক্ষেত্রে সাইনের মানটা কীভাবে কী চেঞ্জ হয় সেটা তোমাকে এখন দেখানো হবে। এই স্লাইডটা আমি কপি করে রাখবো, কারণ তাহলে আমাকে আর কজের বেলায় এগুলো আঁকতে হবে না, ওকে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি রিপিট করে রাখতেছি, কজের জন্য আলাদা স্লাইড আঁকা ছিল, বাট এটার উপর দিয়ে দেখাই দিব, ওকে। দেখো মিলাও, মনোযোগ দিয়ে দেখো, ক্যালকুলেটরের হেল্প লাগবে। দেখো এটা হচ্ছে 30, আচ্ছা এটা হচ্ছে প্রথমে লিখতেছি আমি গ্রাফে এক্স আর ওয়াই = sin x, প্রথমে 0-র জন্য 0, 0-র জন্য 0, তারপর এই কোণ কি 30, 30-এর জন্য এই যে এখানে ওয়াইয়ের মান কত হয়, হাফ, দেখো যে 0.5,
30 ডিগ্রি, ডিগ্রির জন্য দেখাচ্ছি। 30 ডিগ্রির জন্য কত আসছে 0.5, মানে 0.5, হ্যাঁ দশমিকে লিখব। তারপর হচ্ছে এখানে 45 ডিগ্রি, এই যে 0.5, এই দেখো এই যে 0.6, 0.707 হয়, তাই না? মনে আছে sin 45 মান 1/√2, দেখো এই যে 0.5, 0.6, 0.7, তো এখানে আছে 0.707। ওকে, তারপর হচ্ছে 60 ডিগ্রি, দেখো এই যে 6 ডিগ্রি, এটা 60-র জন্য দেখো কনসেপ্টটা দেখো কত চমৎকার জিনিস। 60, এটা হচ্ছে 1, এটা হচ্ছে এই যে 5, 6, 7, 8, 9, 8, 9 না? তো দেখো এখানে 8 আর 9-এর এটা হচ্ছে 8.8, আর এর পরেরটা হচ্ছে 0.9, তার ঠিক মাঝখানে 0.866 আসে, মানে √3/2 0.866, অর্থাৎ 0.866 বা 87 দিয়ে দিলাম। তারপর 90 ডিগ্রি, আরও কিন্তু মান আছে এখানে, আমি জাস্ট স্ট্যান্ডার্ডগুলো দিয়ে তোমাকে দেখাচ্ছি। 90-র মান হচ্ছে 1। এবার 90-র পরে এখানে কি আরও 30 যোগ হয়েছে, দেখো গ্রাফ থেকে দেখো কেমন মান লিখি, দেখো 30 যোগ হয়েছে না, 90 যোগ 30 120 ডিগ্রি। দেখো এই 120 ডিগ্রির মান দেখো তো, এই যে এটার মানের সমান, দেখো সিমিলার জায়গায় পড়ছে, একদম অ্যাকুরেট, অর্থাৎ 0.87-এর সমান। তারপর 130-এর এই যে 90-এর সাথে এখানে দেখো 45 যোগ করলে 135, এটা 135 নিয়েছিল এই পয়েন্টটা, 135 পরেরটা 90 যোগ 45, 135। 135-এর মান দেখো এখানে যেটা পড়ছে, দেখো এখানে সেম টু সেম পয়েন্ট, অর্থাৎ 0.707। তারপর এখানে হচ্ছে আমাদের 90-এর সাথে 60 যোগ করলে 150। তোমরা কিন্তু পরীক্ষার এইভাবে আঁকবা না, আমি তোমাকে জাস্ট ফান্ডামেন্টালসটা দেখাচ্ছি যে মানগুলো একক বৃত্তের সাথে জাস্ট একটা একক দিয়ে বের করে ফেলতে পারতেছি। খেয়াল করে দেখো, কেন ওই একক বৃত্ত রেখাতে ওই যে সাইন থিটা সমান কী হয়ে গেছে বলো তো, লম্ব হয়ে গেছে না, লম্বের দৈর্ঘ্যটা এই যে এখানে, এটা মানে কি লম্বের দৈর্ঘ্যতে বোঝাচ্ছে। হ্যাঁ, একটু মাথা খাটালে দেখবা যে বুঝে যাবা। 150-এর জন্য আমরা এখানে পাচ্ছি এই যে হাফের সমান 0.5। ওকে, তারপর হচ্ছে এখানে 180, 180 মান হচ্ছে 0, সাইন 180 ডিগ্রি মান কত হয় 0। 180 পরে এখানে কি এখান থেকে এখানে আরও 30, 180 যোগ এই পাশটা কত ছিল, 30 ছিল না প্রথমটা, 30, এবং তার জন্য দেখো -0.5, 180 যোগ 30 210, -0.5। দেখো এই 0-র আগে 0.5, পরে -0.5, পরে এরপর হচ্ছে 30-এর সাথে এরপরে এটা কি 15 ডিগ্রি 45 না, এখান থেকে এখানে 180 যোগ 45 সমান হচ্ছে 225 ডিগ্রি। 225-এর জন্য এখানে দেখো এই মানটা, এটা হচ্ছে এই যে এইটার পরটা মাইনাস, এই যে 0.5 আগে মাইনাস, এই যে নিচের দিকে আসতেছে -0.707। ওকে, তারপর হচ্ছে 225-এর পরে এই যে এখান থেকে 225 গেল, এরপর আরেকটু আসলে 225-এর সাথে অর্থাৎ 180-র সাথে 60 যোগ করলে কত হবে, অর্থাৎ 240। 180-র সাথে 60 যোগ করলে 240। তুমি ক্যালকুলেটার বসে দেখো, আমি হাতে মুখে করে দিচ্ছি, ক্যালকুলেটার দিয়ে বসাবা। সাইন 240-এর মান হচ্ছে আমাদের এখানে কত আসে, ওই যে -0.87, তার 270 ডিগ্রি। তারপর 270 হচ্ছে এই যে এই লাইনটা, এখান থেকে এই পর্যন্ত 270 ডিগ্রি। ক্যালকুলেটার তুমি বসে দেখো, আমার সাথে মিলে যাবে, এটা মান হচ্ছে -1। 270-এর পরে আরও 30 যোগ করলে 270 যোগ 30 300 ডিগ্রি। আমরা কিন্তু 0 থেকে 360 পুরোটার হিসাব দেখতেছি। 300 ডিগ্রির জন্য এখানে দেখো এই যে এই মানটা আসছে, এই মানটা কি, এই যে এই মানটা -0.87। তারপর হচ্ছে আরও কি 15 যোগ হবে, অর্থাৎ 270-এর সাথে 45 যোগ হলে আমাদের কত 315 ডিগ্রি। এই যে মানটা, এই মান আর এই মান কি সেম, অর্থাৎ আমাদের -0.707। ওকে, তারপরে ঘটনা কি, এটা গেল। এরপর হচ্ছে আমাদের এইটা, এই পয়েন্ট হচ্ছে আমাদের কত ডিগ্রি বলতো, এই জায়গায় 60 যোগ হবে, তো 270 যোগ 60 330 ডিগ্রি। এই মানটা হচ্ছে দেখো 0.5, এই যে 0.5 দেখো 0.5 -0.5 আর কি, নিচের দিকে আসলে -0.5, আর লাস্টলি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। 0 থেকে 360। ওকে, টোটাল আমরা মানগুলো পাইলাম। এখন এই মানগুলোকে এবার এখানে গ্রাফ পেপারে বসাইতে হবে। দেখো এই গ্রাফ পেপারে লক্ষ্য করো সবাই, এটা হচ্ছে মূলবিন্দু ও, ওকে, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও এদিকে হচ্ছে ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম। এবার গ্রাফ পেপারের ক্ষেত্রে দেখো এখানে প্রতি ছোট এক বর্গঘর সমান 10 ডিগ্রি ধরবো এক্স অক্ষে। স্কেলটা আমি লিখে দিই, স্কেলটা হচ্ছে স্কেল, এটা কিন্তু গ্রাফ পেপারের উপরে লিখতে হবে। এক্স অক্ষে প্রতি ছোট এক বর্গঘর সমান হচ্ছে 10 ডিগ্রি, এবং হ্যাঁ সমান হচ্ছে 10 ডিগ্রি।
সমান হচ্ছে 10 ডিগ্রি। আর ওয়াই অক্ষেরটা নিচে লিখতে হবে, কিন্তু এখানে গ্রাফের মধ্যে প্লাস লাগিয়ে যাবে। আর ওয়াই অক্ষে প্রতি ছোট 10 বর্গ ঘর সমান 1, বা প্রতি ছোট 1 বর্গ ঘর সমান 10 একক। প্রতি ছোট 1 বর্গ ঘর সমান কত একক বলতো? 10 একক। আচ্ছা, প্রতি ছোট 1 বর্গ ঘর সমান 10 ডিগ্রি হইলে আমার এখানে 10, 20, 10 থেকে 36 গিয়ে শেষ হবে। হ্যাঁ, আর ওয়াই অক্ষ বেলায় হচ্ছে আমার যেহেতু 1, তো ছোট 1 বর্গ ঘর সমান 10 একক। আমার ওয়াই অক্ষ বেলাতে আচ্ছা 10 বর্গ ঘর সমান একক ধরতে হবে ওয়াই অক্ষে। প্রতি ছোট 10 বর্গ ঘর সমান 1 একক। এই যে এখানে 1 এটা আসছে না, 10 বর্গ ঘর সমান। তো ওয়াই অক্ষে প্রতি ছোট 10 বর্গ ঘর নিচে লিখতেছি, এবং ওয়াই অক্ষে, এটা কিন্তু গ্রাফ পেপারে উপরে একসাথে লিখতে হবে। ওয়াই অক্ষে প্রতি ছোট 10 বর্গ ঘর সমান 1 একক। এই হলো স্কেল। এটা হলো কি স্কেল। এটা তোমার প্র্যাকটিক্যালে করাবে, আর এটা বোর্ড পরীক্ষা আসে, কলেজ পরীক্ষা আসবে, সবসময় আসে 4 মার্কের জন্য গ্রাফ অঙ্কন। তো দেখো এবার বসাও, জিরোর জন্য 0, এই যেখানে প্রথমে গ্রাফ এখান থেকে শুরু, 30 ডিগ্রি, তাহলে 1 ঘর 10, 20, 30, এই হলো 30 ডিগ্রি। 1 বর্গ ঘর সমান ছোট 1 বর্গ সমান 10 ডিগ্রি, তাহলে এখানে 3 বর্গ ঘর সমান 30 ডিগ্রি। আর 0.5, এই যেখানে এই যে 0.5 মানে হচ্ছে এখানে দেখো, যদিও 0.5 আর 1 এখানে লেখা, তবে এটা আমার মনে হয় লিখে না দেওয়াটাই উচিত। হ্যাঁ, কেন? কারণ এটা তোমার কাছে ডিফারেন্ট এখন লাগবে। এটা কিন্তু তোমার এখানে এই যে, হ্যাঁ, প্রতি ছোট 1 বর্গ ঘর সমান যেহেতু 10 একক ধরছো, তো এটা হচ্ছে তোমার কি ছোট 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এরকম করে তুমি চিন্তা করবা। হ্যাঁ, তাহলে এটা হলো 5, -5, আর এটা হচ্ছে -10। ওকে, এবার বুঝো, প্রতি ছোট 10 বর্গ ঘর সমান 1 একক। আর আমার এখানে বসাতে হবে 0.5 একক, তাহলে 0.5 গুণ 10 করতে হবে, তাহলে 5 হয়। তাহলে 5-এ গিয়ে হচ্ছে আমার 30 ডিগ্রিটা বসবে। এই 30 ডিগ্রিটা এখানে 5-এ গিয়ে বসবে, এই জায়গায় গ্রাফের বেলায় 30 ডিগ্রিটা বসতেছে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে পয়েন্ট, এখন কিন্তু এই পাশটা কিন্তু ডিগ্রিতে বোঝাচ্ছে, আর এই পাশে হচ্ছে ওয়াই এর মান কি বোঝাচ্ছে, তাই না? 10 পর্যন্ত। তাহলে এখানে 1 বর্গ সমান 10 বর্গ সমান একক, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত গেছে, তাই না? 10 ঘর না, তো 10 ঘর সমান তুমি 1 একক ধরছো। 10 ঘর সমান কত একক? 1 একক। তো তোমার এখানে বসাইতে হবে 0.5 একক, তাহলে 10 গুণ 0.5, তাহলে 5, তাহলে 5 ঘরের জায়গায় তোমার 1 একক হবে। এই হলো বেসিক। আচ্ছা, এবার আসো 45 ডিগ্রি। কারণ 45 তো তোমার এখানে আমাদের 1 বর্গ সমান 10 ডিগ্রি ধরছি, তাহলে এখানে 45 কেমনে বসাবো? ধরো এই হলো 30-এর পর এটা হচ্ছে 40, এই হলো 50, 50-এর ঠিক মাঝখানে হচ্ছে 45। এভাবে তোমাকে অ্যাজাম্পশন করে বসাতে হবে 45 মাঝখানে। আর তার জন্য 0.707, তার জন্য 0.7 10 দ্বারা গুণ করলে 0.7, মানে 10 দ্বারা গুণ করলে 7, 5, 6, 7, তাহলে এই জায়গায় ঠিক মাঝখানে গিয়ে এই জায়গাটাতে হচ্ছে 6, 7, এই জায়গাটাতে হচ্ছে তোমার এই যে সাইনের মানটা বসবে 45 ডিগ্রি মানটা। আচ্ছা, তাই না? এই যে এটা হচ্ছে আমার 45 মাঝখানে আসলো, আর তার মাঝখানের জন্য এই যে মানটা এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, 60-এর জন্য যে 6 নম্বর ঘরে, বুঝো ভালো করে বুঝি নাও, এটা হলো 6 নম্বর ঘর 60, তার জন্য 0.87। তো 0.87 কোথায়? ওই যে 8 আর 9-এর মাঝখানে, তাহলে একদম উপরে যাবে, তাহলে এখানে এই জায়গায় হচ্ছে 0.87। হ্যাঁ, একটু নিচে নামলো গ্রাফ পেপার থেকে। আর তারপর হচ্ছে 90, তাহলে 6, 7, 8, 9, তাহলে 90-র জন্য হচ্ছে 1, তো 90-র জন্য 1 মানে এখানে। ওকে, তারপর হচ্ছে 120, 10, 11, 12, এই যে 120, 120-এর জন্য হচ্ছে 0.87, তাহলে এটা বরাবর এই লাইনের মধ্যে এই জায়গায় বসবে 0.87। তারপর হচ্ছে 135, তাহলে 135 হচ্ছে কত? 140 আর 135 আর 130, তাহলে এখানে 130 আর 140-এর মধ্যে, তাই না? তো এটা 10, 11, 12, 120, 130, 140, ঠিক মাঝখানে এই জায়গায় হচ্ছে 135 হবে। 135-এর জন্য হচ্ছে 0.77, অর্থাৎ এই যে এই মানটার মতো। তাহলে এই জায়গায় বসাই, এই জায়গায় খুব সূক্ষ্মভাবে মাথা নিয়ে বসাইতে হবে এই জায়গায়, ঠিক আছে? আর তারপর হচ্ছে তোমার 150 বসাই দিলাম, 150 তো এই জায়গায় 15, 150, 150-এর মধ্যে 0.5, তাহলে এই জায়গায় বসবে। আর এরপর হচ্ছে 180, 15 পরে 16, 17, 18, 180-র জন্য 0, এই যে এখানে বসবে। ওকে, এখন তুমি এবার যদি একটু যোগ করে দাও, তাহলে তুমি ইনিশিয়াল ড্রাফটটা দেখতে পারবে। দেখো এই যে এই হলো ইনিশিয়াল লুক। যোগ করে দিলাম, আমি কলম দিয়ে যোগ করি, রেগুলার মুক্ত হস্তে যোগ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এই যে যোগ করে দিলাম, তাহলে সাইন গ্রাফের প্রথম হাফ সার্কেলটা পাইলা। এটার সাথে বৃত্তের সার্কেলের সাথে কিন্তু সম্পর্ক নেই, বৃত্ত তো 100% সার্কুলার, এখানে কিন্তু এই সার্কুলার হয় নাই। আচ্ছা, এবার 180 পরে 210, দেখো 210, 220,
200 ডিগ্রি এখানে, 210 ডিগ্রি এখানে, 210-এর জন্য 0.5 মাইনাস 0.5, তাহলে এই যে 0.5কে মাইনাস 0.5কে 10 দ্বারা গুণ করলে 5 মাইনাস 5 হয়, তাহলে 20-এর জন্য হচ্ছে আমার এখানে আর কি 210 তো পাশেরটাতে, এই যে এখানে 210, তারপর হচ্ছে 210-এর পরে হচ্ছে 225, 225 হচ্ছে কত হবে বলো তো, 210, 20, 30, 20, 30 মাঝখানে 225 হচ্ছে এই জায়গায় 225, আর এখানে হচ্ছে মাইনাস 0.77, তাহলে 10 দ্বারা গুণ করলে 0.7 হয়, তাহলে 5-এর পরে তাহলে এখানে 6, 7 পয়েন্ট, যে 7.07, তাহলে 7 হলে এখানে হবে, তো এটার জায়গায় এই জায়গায়, ওকে। তারপর হচ্ছে 240, 240 হচ্ছে কত এখানে 240, 240-এর জন্য কত মাইনাস 0.87, তাহলে সেই মাইনাস 0.87 হচ্ছে কত বলতো, 5, 6, 7, 8, 8 আর 9-এর মাঝখানে, 8 আর 9-এর মাঝখানে হচ্ছে 0.87, তাহলে এই জায়গায় 200, এগুলো কিন্তু ভুল হয় বুঝছো, 240, তাহলে 240 এই জায়গায় এই লাস্টেরটা 10, 8, 9, তাহলে এই যে এখানে হবে আর কি 8 আর 9-এর মাঝখানে, হ্যাঁ 0.87, তারপর 240-এর পরে হচ্ছে 270, 50, 60, 70, 50, 60, 70, 270-এর জন্য হচ্ছে তোমার 270-এর জন্য -1, এই যে এখানে 270-এর জন্য -1 এখানে, তারপর হচ্ছে 300 ডিগ্রি, এই যে এখানে 300-এর জন্য হচ্ছে মাইনাস 0.87, এই যে মাইনাস 300 ডিগ্রির জন্য এখানে মাইনাস 0.87 এই জায়গায়, ওকে। আচ্ছা, ওকে 1, 2, 3, 1, 2, 3, হ্যাঁ ঠিক আছে। তারপর 300 ডিগ্রি পরে হচ্ছে 315 ডিগ্রি, 310, 20, তো মাঝখানে 315, 315-এর জন্য হচ্ছে এই যে 0.77, তাহলে এই মাঝখানে গিয়ে এই জায়গায় ঠিক মতো কিন্তু বসাইতে হবে বুঝছো। তারপর 330 ডিগ্রি, 330 কোথায়, এই যে 330 এখানে 40, 50, 330-এর জন্য হচ্ছে 0.5, তাহলে 330 এখানে 0.5 এই জায়গায়, হ্যাঁ 330, আর তারপর হচ্ছে 360, 360 কোথায়, এই যে এখানে 360, আর তার জন্য 0 এই যে এখানে, অর্থাৎ এই জায়গায় গ্রাফটার সার্কেলটা কীরকম হবে, এই যে এখান থেকে ঘুরে এরকম আর কি, এখানে কিন্তু 100% বৃত্তাকার হয়, এই হলো গ্রাফটা আর কি। আমি এবার সুন্দর করে আর আঁকি দিই, তো এই হলো সাইন গ্রাফের কাহিনী, এটা হলো কিসের কাহিনী, সাইন গ্রাফের কাহিনী, হ্যাঁ মুক্ত হস্তে ঠিক মতো আঁকতে হবে, ঠিক আছে। দেখো সাইন গ্রাফটা কি এইভাবে ঘুরে এভাবে, দেখছো কি সুন্দর, এবং তুমি আরও মান বসাও এদিকে, আর এদিকে সেমভাবে যাবে, যত মান বসাবো তত ওইদিকে যাবে, এবং এদিকে তুমি নেগেটিভ মান বসালে এই দিকে শেষে এবার তোমার সার্কুলার হবে। কী বললাম বলো তো, তুমি যদি এদিকে মান বসাও তখন সেমভাবে এদিকেও চলতে থাকবে পর্যাবৃত্ত করতে, এদিকে আরও মান বসাও এদিকে সেমভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এটা আর কি আমাদের সাইন গ্রাফের বেসিক, সাইন গ্রাফটা কীভাবে কী হয়। সো অঙ্কনটা তোমাকে আমরা শিখাইলাম, অঙ্কনটা বললাম যে কীভাবে সাইন গ্রাফের বেসিকটা আসছে, তাই না, y = sin x এর জন্য। আশা করি 0 থেকে 360 ডিগ্রি অঙ্কনটা বুঝে গেছো, কত থেকে কতর মধ্যে আঁকলাম, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এবার যদি এককটা রেডিয়ানে দেয় তখন রেডিয়ান এককে তুমি বসাবা, মান সেম, নিয়ম সেম, 0 থেকে 360 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রিও আছে 360 ডিগ্রিও আছে। এভাবে হচ্ছে আমরা সাইন গ্রাফটা অঙ্কন করা শিখে গেলাম। তাহলে এখন এই বেসিকগুলো কিন্তু জানতে হবে ভালো মতো, হ্যাঁ মানগুলো কেমনে বসাইলাম, খুব সুন্দর মতো একটা ফিগার আসি গেল। এবার সেমভাবে আমরা y = cos গ্রাফ আসবো, y = কি বলতো cos x। তো cos x এর বেলা যখন আসবো, দেখো x আর y = cos x, মনোযোগ দাও। প্রথমে হচ্ছে 0, cos 0 মান কিন্তু 1, cos 0 মান 1, কারণ তখন অতিভুজ যে ভূমি বাই অতিভুজ না, তো ভূমির সমান হয়ে যায়, তো 0 ডিগ্রি বসালে ভূমিটা 1 হয়, তাই না। আচ্ছা cos 0 মানের জন্য 1, তারপর cos 30 ডিগ্রি সেমভাবে, এই যে এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য cos এর মান হচ্ছে কি আমাদের এখান থেকে লম্বটা টানতে হয়, তাই না, তো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান তোমরা জানো কত বলো তো, √3/2 মানে 0.866 বা 87। তারপর cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে এই যে 45 এখানে সাইনের সাথে সমান, এখানে কিন্তু এটা থেকে লম্ব টেনে ওই ভূমির মানটা কিন্তু কিসের মান বলো তো, এখানে ভূমির মান, তো 45-এর মান কিন্তু হচ্ছে কত 0.707, ওই যে 5, 6, 7 দেখো সেভাবে মিলছে। তারপর হচ্ছে cos 6 ডিগ্রি, 6 ডিগ্রির মান কত হয় হাফ, দেখো এই যে এটা হচ্ছে 60, এই যে এখান থেকে যখন তুমি লম্ব টানবা দেখো ভূমি কিন্তু এইটুকু, দেখো হাফ হয়েছে 0.5, কি সুন্দর মিলে যাচ্ছে। আর cos 90, এই যে 90 হচ্ছে এটা, 90-এর বেলায় ভূমির মান 0, 90 ডিগ্রি এটার ক্ষেত্রে 0। আচ্ছা, তো সেমভাবে এরপরে মানগুলো 90 পরে 30 যোগ করো 120, cos 120 এখানে বসালে ভূমির মান দেখো আমাদের নেগেটিভ, y এর মান নেগেটিভ না, এখানে -0.5, 120-এর পর এই জায়গা হচ্ছে 150। আচ্ছা 120 আর 90 যোগ 45, 120-এর পরে হচ্ছে 135 আসবে, 135 ডিগ্রি, 135 ডিগ্রি এখানে বসালে এই যে এখানে আসে আর কি, তাই না, ভূমি হচ্ছে এইটুকু, তো দ্যাট ইজ -0.707, -0.707। 45-এর পরে এই জায়গায় আসলে আমাদের আরও 60 হলো, অর্থাৎ 145, 50,
40, 150। কত 150-এর মান হচ্ছে আমাদের মাইনাস, এই যে 150-এর মান এখান থেকে যে লম্বা টানো তো সেটা হচ্ছে -0.87 হয়, তাই না? এই ভূমির মান এখান থেকে এই দূরত্ব ভূমির মান -0.87। আর যখন তুমি 180-তে যাবা কজের বেলায়, তখন 180-তে গেলে এই যেখানে ভূমিটা 1 হয়ে যায়, পুরোটা ভূমির মানটা 1 হয়। বুঝছো? ওকে, তারপর সেমভাবে 180-র পর তোমার এই যে এখানে 180 তার সাথে 30 যোগ করলা, 210 210 ডিগ্রি। কত বসাইলাম? 210 ডিগ্রি। তো 180 যোগ 30, 210-এর ক্ষেত্রে, হ্যাঁ, তো এই যে আমাদের 210-এর কন্ডিশনে এই যে এখানে 210 ডিগ্রি, এখান থেকে যখন তুমি লম্ব টানলা এই যে এইটুকু ডিস্টেন্স, এইটুকু হচ্ছে কত ডিগ্রি, কত কারণটা হচ্ছে মাইনাস না, -0.5। ওকে, 210-এর জন্য 180-র মান হচ্ছে 1। 180-র পরে 30 ডিগ্রি যোগ করলে 210 ডিগ্রি। তো 1-এর পরে হচ্ছে 210-এর জন্য হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এই যে হ্যাঁ এই দূরত্ব হচ্ছে -0.87। ঠিক আছে, তো 210 এই ডিস্টেন্সটা নিচে, তারপর 210-এর সাথে আরও 15 যোগ করলে 200, এই যে এখানে এই টোটালটুকু 45 ডিগ্রি, তাই না? তো এখানে 225 ডিগ্রি। 180-র সাথে 45 যোগ করলে 225। তো এখানে বসালে 225-এর বেলায় এই যে লম্ব টানো -0.707, এই যে ভূমি মানটা এখান থেকে এখানের মানটা, এই দূরত্বের মানটা, বুঝছো? আচ্ছা, তারপর 225-এর পর এই যে 225-এর পর এখান থেকে ঘুরে এখানে 180 যোগ 60, এইটুকুর মান হচ্ছে 60। তো 225 180 তাহলে 240 ডিগ্রি, 240 ডিগ্রি। তো 240 ডিগ্রির ক্ষেত্রে কত আসে বলো তো? 240 ডিগ্রির জন্য এই যে এখানে আসে তখন -0.5, লম্ব টানলে -0.5। এটা কিন্তু তুমি আগের মানগুলোর সাথে পর্যাবৃত্ত আকারে আসে, তুমি দেখেই বুঝতে পারবে। এখন 270-এর জন্য এই যে এখানে আসছে, এখানে তখন এখানে চলে আসে 0। 270-এর সাথে 30 যোগ করো 300 ডিগ্রি, এর আগের মানটা এখানে কিন্তু আবার মানটা এই কার মান বলো তো? এক্সের মান না, ভূমির মান না, এদিকে আবার কিন্তু চতুর্ভাগে ভূমি এদিকে পজিটিভ, চিহ্ন ধনাত্মক হবে 0.5। তো 270-এর সাথে 45 যোগ 315 হইলে এই যে 0.5-এর আগেরটা 0.707, এখানে কিন্তু ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক পাশে চলে আসছে, এক্সের মান কিন্তু নেওয়া হচ্ছে। এই জন্য সেকেন্ড আর থার্ডে এক্সের মান নেগেটিভ, তাই না? এক্স অক্ষে, আর এখানে ফার্স্ট আর চতুর্থতে আসলে এক্সের মান কিন্তু পজিটিভ, এই কারণে কজের মান কিন্তু ফার্স্ট আর চতুর্থতে পজিটিভ হয়। আচ্ছা, তারপর 315-এর পর 330, 330-এর ক্ষেত্রে আমাদের পাচ্ছি 0.87, 330-এর পরে হচ্ছে 360, এটার মান পাচ্ছি, ওর মান হচ্ছে। ওকে, এই হইলো মানগুলো। এবার এই মানগুলোকে তোমাকে হচ্ছে বসাইতে হবে। এই মানগুলো কোথায় কী বলতো? গ্রাফে বসাইতে হবে। তো চলো প্রথমে এই যে সেম স্কেল, এক্স স্কেলটা কি? স্কেলটা লিখে দিই। এক্স স্কেল হচ্ছে এক্স অক্ষে, মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলো, প্রতি ছোট এক বর্গঘর, এক হচ্ছে ইংলিশে দিচ্ছে, প্রতি ছোট এক বর্গ ঘর সমান 10 ডিগ্রি, এবং ওয়াই অক্ষে প্রতি ছোট 10 বর্গঘর সমান 1 একক। ওকে, এটা হলো কথা। ওয়াই অক্ষে প্রতি ছোট 10 বর্গঘর সমান হচ্ছে 1 একক। আচ্ছা, এবার 0-র জন্য 1, 0-র জন্য কত পাচ্ছি? 1 এখানে। তারপর 30 ডিগ্রি, 30 হচ্ছে 3 ঘর, 1 2 3, 30-এর জন্য আসছে 0.87, তাহলে এখানে 8 9 0.87, 30-এর জন্য এই জায়গায় 0.87, এই জায়গায়। তারপর হচ্ছে 45 ডিগ্রি, 45 হচ্ছে এই যে 40 আর 50-এর মাঝখানে, 45-এর জন্য 0.707, 5 6 7 707, এই জায়গায়, হ্যাঁ 5 6 7, হ্যাঁ 707। তারপর হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির জন্য 45 60, 60-এর জন্য 50 60, এই হলো 60, এটার জন্য হচ্ছে 0.5 এই জায়গায়। তারপর হচ্ছে 60-এর পর 90, 70 80 90, 90-এর জন্য 0 এখানে। ওকে, তারপর হচ্ছে 120, 90 পরে 110 20, এই জায়গায় 120, 120-এর জন্য -0.5, তো নিচে -0.5 হচ্ছে গুণ করলে এখানে -5, তাই না? এগুলো কিন্তু নাই, ঠিক আছে? এটা হচ্ছে 1 10, এটা হলো 5, এটা -5 -10, তাই না? 0.5 এইভাবে আর কি, ছোটো এক বড় 10 বর্গঘর হইলো, তাহলে 10 বর্গঘর হইলো। আচ্ছা, তাহলে এখানে 120-এর জন্য -0.5, তারপর 135, 120-এর পর 130 140, মাঝখানে হচ্ছে 135, 135-এর জন্য হচ্ছে -707, তাহলে এখানে এলে 5-এর পরে 5 6 7, এখানে -707, ঠিক আছে?
তারপর 135-এর পর 150, 40-50, এই যে এখানে 150-এর জন্য হচ্ছে -0.87, তাহলে এখানে -0.87। তারপর 180, 60, 70, 80, 180-এর জন্য হচ্ছে 0 এখানে। ওকে, তারপর দেখো 180-এর জন্যে হচ্ছে আমার 1 আসে, হ্যাঁ এখানে নিচে। তারপর হচ্ছে 180 পর 210, তো এখানে 200, এই যে 210, 210-এর জন্য হচ্ছে -0.87, অর্থাৎ এই বরাবর 210-এর লাইন এটা, আর এই জায়গায় বসবে 210। ওকে, এই জায়গায় বসবে। তারপর 210-এর পরে হচ্ছে তোমার, হ্যাঁ 210-এর পর 225, তো 210, 220, 230, 225 হচ্ছে মাঝখানে। 225 জন্য -0.707, তাহলে 225 এই জায়গার জন্যে -0.707 এখানে। তারপর 240, 240 হচ্ছে এই জায়গায়, 240-এর জন্য হচ্ছে -0.5 এই জায়গায়। আচ্ছা, তারপর হচ্ছে 240 পর 270, 250, 60, 70, 270-এর জন্য 0। তারপর 300, 300-এর জন্য হচ্ছে 0.5 এখানে। 300 পর 315, 310, 315-এর জন্য হচ্ছে -707, 567 এখানে। তারপর 330, 15, 20, 30, 330 এখানে, 330-এর জন্য -0.87 এই জায়গায়, 330-এর জন্য -0.87। আর 360-এর জন্য হচ্ছে 360-এর জন্য 1 এই জায়গায়। তাহলে এখানে যদি গ্রাফটা যোগ করে দেখো, ওকে গ্রাফটা যদি তুমি যোগ করো, এই যে এইখানে এরকম, আর এবং কমপ্লিট করলে এরকম, বুঝছো, সাইন গ্রাফের মতোই। এই পাশে তুমি যদি নাও তাহলে ফুল একটা বৃত্ত আসবে, ঠিক আছে। নেগেটিভ পাশটা তুমি যদি নাও তাহলে ফুল সার্কেলটা আসবে। তাহলে আমি একটু যোগ করে দেখাই, দেখো। আচ্ছা, কালারটা, হ্যাঁ হ্যাঁ দেখো, এরকম আর কি, ঠিক আছে। এক টানে রাখছি তো অত ভালো হয় নাই, আরেকবার ট্রাই করি। হুম 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 ওকে, তো দেখে ফুললি বোঝা যাচ্ছে না যে কী হয়েছে এখানে। তো তুমি যদি নেগেটিভ পাশটা নাও, আমি নেগেটিভ পাশটা তোমাদের সুবিধার্থে, এই যে 0 ডিগ্রির আগে -30 ডিগ্রি, -30-এর জন্যে এই যে -30 এই যে এই পাশে, তাহলে এই পাশে আসলে -0.87 হবে। তারপর -45 ডিগ্রি দেখাচ্ছি, -0.707 হবে। তারপর -60 ডিগ্রি দেখাচ্ছি, -0.5, হ্যাঁ। তারপর হচ্ছে -90 ডিগ্রি দেখাচ্ছি, সমান হচ্ছে 0, বুঝছো। তারপর হচ্ছে -120 ডিগ্রি দেখাচ্ছি, তাহলে এখানে মানটা নেগেটিভের দিকে যেতে আসবে, হ্যাঁ। -0.5, -135 ডিগ্রি দেখাচ্ছি, -0.87, আর -180 ডিগ্রি হলে -1। দেখো এই মানগুলো এবার এখানে বসায় দেখাই। তো -30 এই যে এখানে 10, 20, 30, -30 এখানে, তাহলে -0.87 এই যে বরাবর, -1, 2, 3 এই জায়গায় -30। তারপর হচ্ছে -45, 40 এখানে, 45 বসানোতে, হ্যাঁ -0.77, -45 এখানে, তাহলে এটার বরাবর এখানে। তারপর -60 এই যে -60, আচ্ছা 90 পর্যন্ত বসাইলে হয়ে যেত, -60-এর জন্য -0.5 এই জায়গায়। আর -90-এর জন্য হচ্ছে 60, 70, 80, 90 এই জায়গায়, -90 জন্য 0। তাহলে এইটুকু যদি তুমি যোগ করো, বাকিগুলো না দিলে হয়তো -90 পর্যন্ত, অর্থাৎ এখানে যেটুকু দিচ্ছি এতটুকু পুরোটা দরকার ছিল না, বুঝছো। দেখো এই যে এখন দেখো তুমি মোটামুটি ধরতে পারছো। এইটুকু সংযোগ করে দিছি এই পাশটা, নেগেটিভ পাশটার জন্য। এইটুকু দেওয়ার কারণে এখান থেকে জাস্ট এই দেখো কি সুন্দর মতো সার্কেলটা চলতেছে। অর্থাৎ যদি তুমি গ্রাফ বোঝার চেষ্টা করো তাহলে দেখবা যে এই যে এখান থেকে দেখো কি সুন্দর, এই যে এখান থেকে ঘুরে এখানে এসে এদিকে যাবে, আবার সেইমভাবে এদিক থেকে ঘুরে এদিকে আসবে, বুঝছো। এই হলো কোসাইন গ্রাফটা। এটা হলো কিসের গ্রাফ? কোসাইন গ্রাফ, ঠিক আছে। কোসাইন গ্রাফের হিসাব কিতাবগুলো এখান থেকে আসে, এভাবে আসে। আমি বিশ্বাস করি তোমরা মোটামুটি ধরতে পারছো। এখন সেইমভাবে
তাহলে এই স্লাইডটা তো কস গ্রাফ বা কোসাইন গ্রাফ আঁকার জন্য রাখছি, এটার আর কোনো কাজ নাই, এটা একসাথে নিয়ে ফেলছি। এখন হচ্ছে টেনের কন্ডিশনটা, এই যে বৃত্তীয় পার্ট থেকে টেনের হিসাব কিতাবগুলো করা যায় y = 10x। তো 10x-এর গ্রাফের পার্টটা দেখো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এখানে যখন তুমি মানগুলো বসাবা সেমভাবে এখানে মান বসাইতে হবে। বসানোর পর 10x-এর গ্রাফটা এই যে এরকম 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 আসে, y = 10x। ঠিক আছে, এই 10x-এর গ্রাফের এইখানকার বেসিকটা কীভাবে কী হয় সেটা একটু তোমাদেরকে আমি আমাদের মেইন বইয়ের সাথে, মেইন বই থেকে দেখা দিচ্ছি কানেকশন করে, কারণ এগুলো মোটামুটি সেম জিনিস যেহেতু তোমার আর বুঝতে ইনশাল্লাহ অসুবিধা হবে না। হ্যাঁ, দাঁড়াও, ওকে, 6 ট্রিকোনোমিতি। দেখো, তোমরা যে বোর্ড বই কিনবা, আর আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই যে y = 10x, y = কি বলতো 10x। এখানে -270 থেকে +270 এই পর্যন্ত রেফারেন্সে হিসাব করে দেখাইছে আর কি। কত থেকে কত? -270 থেকে +270। অনেক বড় কোণ, এটা বরিশাল বোর্ড 19-এ আসছে গ্রাফ অঙ্কন সহ। ওকে, দেখো এই হলো y = 10x ফাংশন নিয়ে কথা। ছকটক সহ মেইন বই উদাহরণে দেওয়া আছে, মেইন বইয়ে কোথায় দেওয়া আছে? উদাহরণে দেওয়া। আমি পুরোটার অংশ জাস্ট একটু দেখাই দিই একসাথে। তোমাদের এগুলো বাড়ির কাজে যাবে, তোমাকে বুঝে বুঝে করতে হবে। তুমি যদি না করতে পারো তাহলে কিন্তু হবে না, তোমাকে করতে পারতেই হবে। আচ্ছা, তো উদাহরণ 4-এ y = 10x, -270 থেকে +270 এর ভিতরে মানগুলো আপ ডাউন করবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো এই যে এখানে x-এর মান, 10x-এর মান, এই যে 10-20 ডিগ্রি ব্যবধান করে নিচে বইতে, 0 ডিগ্রি, তারপরে 20, 40, 60, 80, 100, 120, 140, 180, হ্যাঁ, এরকম করে মানগুলো নিচ্ছে। তারপর সেই মানগুলোকে এই যে স্কেল অনুযায়ী, যে স্কেল দেখো দেওয়া আছে, স্কেল অনুযায়ী গ্রাফে বসাইছে, বসানোর পর গ্রাফ পাওয়া গেছে। সো এটা তোমার SW, এটা তুমি বাসায় বুঝে বুঝে করবা। এই স্লাইডটা আমাদের দিয়ে দেওয়া হবে এটার সাথে, বুঝছি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, তাহলে এটা ছিল। এবার হচ্ছে y = sec x এর লেখচিত্র অঙ্কন করো। y = sec x এর লেখচিত্র সেমভাবে তুমি গ্রাফের এই পার্টটা ছক থেকে আনতে হবে, ছক থেকে এনে তারপর তুমি এখানে বসাইতে হবে। এটাও মেইন বইতে দেওয়া আছে। চলো, এই sec x এর গ্রাফের জন্য ওই যে y = sec x, চলো দেখি। এই যে y = sec x, হ্যাঁ, এই যে গ্রাফের পার্ট এবং এটা। চলো এখান থেকে আমি এটা কপি পেস্ট করে নিই, যেহেতু গ্রাফ বসানোর বেসিকটা তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সো ছক অনুযায়ী ক্যালকুলেটর দিয়ে মান বের করবা, তারপর হচ্ছে গ্রাফ পরে গ্রাফ মান বসাবা। ছক অনুযায়ী কী করতে হবে বলো তো? যে -180 থেকে +180, হ্যাঁ, y = sec x। ওকে, ঠিক আছে, y = কি বলতো? sec x। দেখো, লক্ষ্য করে দেখো, সেম নিয়ম তোমার। এবার এটা কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিক্যালও শিখাবে, ম্যাথ প্র্যাকটিক্যালে। তো এখানে x মান, y = sec x, ক্যালকুলেটর দিয়ে মানগুলো তোমাকে বসাইতে হবে। বসানোর পর এই যে স্কেল নির্ধারণ, তারপর সেই স্কেলগুলো যেখানে গ্রাফ পেপারের উপর লিখে দেওয়াটা বাধ্যতামূলক। গ্রাফ পেপারের উপরও থাকবে, খাতাতেও থাকবে, দুই জায়গাতে কিন্তু থাকবে। তারপর সেগুলো তুমি এখানে দেখো, যা যা বিন্দু পাইছি সেগুলো ঠিকমতো এখানে বসাই দিছি। এই হলো sec x এর গ্রাফ। এটা হলো কিসের গ্রাফ? y = sec x এর গ্রাফ। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তারপর sec x এর পরে y = cosec x। cosec x যেটা সেম গ্রাফের মান বসাইতে হবে। চলো সেটার আমরা গ্রাফটা একটু চেহারা বলে নিই, মানে নিয়মটা বুঝে দিচ্ছি যাতে আমাদের যে y = cosec x, এগুলো উদাহরণে দেওয়া আছে। এই যে এটা হলো cosec x এর গ্রাফ। সো এইগুলা তোমার এই মান বসিয়ে বসিয়ে তোমার নিজের খাতার মধ্যে প্র্যাকটিস না করলে তুমি শিখতে পারবে না। যেমন তোমার মতো আমি স্টুডেন্ট ছিলাম কলেজের, তখন আমাকেও এরকম ম্যাথ প্র্যাকটিক্যালি তখন দেখাইছিল, মূল ক্লাসে স্যার দেখায় নেই। তো প্র্যাকটিক্যালের জন্য এগুলো তখন শেখানো হয়েছিল প্র্যাকটিক্যালের ক্লাসে, হ্যাঁ। তো আবার কিন্তু এটা বোর্ড পরীক্ষা আসে, প্র্যাকটিক্যালও আসে, প্লাস হচ্ছে মূল পরীক্ষার মধ্যে আসে। মূল পরীক্ষা মানে হচ্ছে রেগুলার অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষাগুলোতে আসে। তো এই যেখানে প্রথমে ছক আঁকলা, মেকানিজম কিন্তু এই জন্য দেখানো, ছক ক্যালকুলেটর দিয়ে মান বের করবা, কোনো সমস্যা নেই। তারপরে যে স্কেল নির্ধারণ করবা, এরপরে যে গ্রাফ পেপারের উপরে স্কেল থাকবে, গ্রাফে তুমি বিন্দুগুলো বসাবা মাথা ঠান্ডা রাখি, হ্যাঁ। বসানোর পর সেগুলো যোগ করে দিলে রাউন্ড আকারে যোগ হবে তোমার। এই যে এখানে এই যে রাউন্ড হলো, এটা কেমনে বুঝলাম? তো এটা বোঝার উপায় হচ্ছে এখানে তোমার মানগুলো বেশি করে নিবা। যে এখানে তো তোমার হচ্ছে 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি। তো 60 থেকে 90, হ্যাঁ, তুমি 70 ডিগ্রিও নাও, 80 ডিগ্রিও নাও। আর 90 থেকে 120, তুমি 90 পর 100 ডিগ্রিও নাও, 110 ডিগ্রিও নাও, তারপর 120। তাহলে তুমি বুঝে যাবা যে এখানে দুইটা চারটা মান বেশি দিবা প্রথম দিকে শেখার জন্য। তাহলে তোমার আঁকার ক্ষেত্রে এই ভুলগুলো মানে তেমন ভুল হবে না, তখন তুমি ঠিকই দেখবে যে তাড়াতাড়ি পারছো। তুমি তখন বুঝে গেলো যে কেমনে হইলো ঘটনা, তাই না? তো এটা তোমার জন্য ভালো হবে। আচ্ছা, ওকে,
এরপর লেখচিত্রের সাহায্যে সমাধান, এটা হচ্ছে আমাদের পরের কনসেপ্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই কনসেপ্টটা এখন আমরা শিখতে যাচ্ছি, লেখচিত্রের সাহায্যে সমাধান। তো এক্ষেত্রে এটাকে দুইটা গ্রাফ হিসেবে বিবেচনা করতে হয়। এই যে ওয়াই ইকুয়াল সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, তো ধরি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এবং ওয়াই ইকুয়াল টু কজ এক্স। সো ঘটনা খুব সিম্পল, সেটা হচ্ছে কি, এবার এই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এটা গ্রাফ তোমাকে আঁকতে হবে, আর ওয়াই ইকুয়াল টু কজ এক্স এটা গ্রাফও তোমাকে আঁকতে হবে। ধরো ওয়াই ইকুয়াল টু এই যে এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স আর ওয়াই ইকুয়াল টু কজ এক্স, সেমভাবে একই গ্রাফের মধ্যে, এটাতে নিচেটা মনে লাগবে না। আর সীমা দিয়ে দিয়েছে 0 থেকে 90 ডিগ্রি। তো বেসিকটা বুঝো, তো তুমি 0 নিলা, 0 নিলে সাইন 0 মান 0, কজ 0 মান 1। তারপর 30 ডিগ্রি নিলা আগেটার মতো, সাইন 30 মান হচ্ছে হাফ মানে 0.5 আর কজ 30 মান হচ্ছে 0.87, বুঝছো। তো তুমি 45 ডিগ্রি নিলা, 45-এর ক্ষেত্রে দুইটা মানই সেম এবং এটাই কিন্তু সমাধান, 0.707 আর এখানে নিচে 0.707। তো 60 ডিগ্রি নাও, সেক্ষেত্রে সাইনের মান √3/2 মানে 0.87 আর কজের মান হচ্ছে 0.5। আর 90 ডিগ্রি নিলে সাইন 90 মান হচ্ছে 1 আর কজ 90 মান 0। এই যে মানগুলা এগুলো কিন্তু ব্র্যাকেট দিয়ে দিয়ে বসাতে হবে। এবার এই মানগুলা এই যে সেমভাবে স্কেল দিয়ে, হ্যাঁ এখানে 0.5 না, এটা 5 আর 10 হবে আর কি, হ্যাঁ 10 5 5 10, তাই না? স্কেল বসাবো, বসানোর পরে এই যে একটুকে যেভাবে আঁকছি সেটা বসাই দিই। প্রথমে ধরো সাইনের গ্রাফটা বসে, তো সাইন 30 ডিগ্রি, তো যেখানে আমাদের 1 2 3 30-এর জন্য হচ্ছে 0.5 হচ্ছে এখানে, মানে গুণ করলে 5 এখানে। তারপর হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 হচ্ছে এই জায়গায়, 45-এর জন্য হচ্ছে 0.707, তাহলে 67 এই যে এখানে। তারপর হচ্ছে 60-এর জন্য হচ্ছে এই যে 60 ডিগ্রি, 60-এর জন্য 0.87, তাহলে 60-এর জন্য 0.87 এই যে এখানে আসে। তারপর হচ্ছে 90 ডিগ্রির জন্য 1, 60 70 80 90-এর জন্য হচ্ছে 1 এই যে এখানে। তাহলে এই হলো সাইন গ্রাফ, 0-এর জন্য তো 0 এখানে পাবো। তাহলে এই জায়গায় এই যে এখানে, হ্যাঁ দেখো ওকে, এই হইল সাইন গ্রাফ। এখন কোসাইন গ্রাফটা এবার আঁকো, আলাদা কালার দিয়ে আঁকতেছি। কোসাইন গ্রাফের ক্ষেত্রে 0-এর জন্য 1, তো কজ 0 মান হচ্ছে 1, মানে প্রথমে এখান থেকে শুরু। তারপর হচ্ছে 30 ডিগ্রি, 30-এর জন্য 0.87, তাহলে 30 হচ্ছে এই জায়গায় 0.87, তাহলে সেটা এই জায়গায়। তারপর 45-এর জন্য 45, 1 বেশ সেম মান। তারপর 60 50 60, 60-এর জন্য হচ্ছে 60-এর জন্য 0.5 অর্থাৎ এই জায়গায়, আর 90-এর জন্য 0 এখানে। তাহলে কোসাইন গ্রাফটা এই যে এটা, ঠিক আছে, কোসাইন গ্রাফ হচ্ছে এটা। তারা দুইজনই এইখানে এসে ছেদ করছে, যে বিন্দুতে ছেদ করবে সেটাই তাদের সমাধান। তো এখানে নির্ণয় সমাধান এক্স এর মান, সুতরাং এই যে এই পয়েন্টের নাম হচ্ছে 45 ডিগ্রি, 1/√2 0.707। 45 ডিগ্রির জন্য দুই জায়গাতে মান সমান আসছে, তো এক্স এর মানটা হচ্ছে সমাধান। সমাধান বলতে চলকের মান নির্ণয় করা বুঝে, অর্থাৎ এক্স এর মান কত সেটা নির্ণয় করা বুঝে সমাধানে। তো সুতরাং গ্রাফ আঁকার পরে লিখবা, সুতরাং নির্ণয় সমাধান খাতার মধ্যে লিখবা, নির্ণয় কোন এক্স এর কোন মানের জন্য সেম মান পেয়েছি, এই হলো গ্রাফ থেকে সমাধানের বেসিক। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি। এভাবে যেটাই বলবে সেটারই গ্রাফ তোমাকে আঁকতে হবে। সেই গ্রাফ অঙ্কন করে সেখান থেকে তুমি সমাধান বের করতে পারবা। যেভাবে বলবে সেভাবে তুমি করে ফেলবা। যে রকম ফাংশন দিবে এরকম ফাংশন দিতে দুইটা গ্রাফে যে দুইটা ফাংশন দিছে, দুইটা ওয়াই ইকুয়াল টু দিয়ে দুইভাবে কনভার্ট করে নিবা, তারপর সেখান থেকে করলে অঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রের সাহায্যে সমাধানের বেসিক। আচ্ছা ওকে, তো লেখচিত্র অঙ্কন করো। দেখো এই যে কোশ্চেন্সগুলো, সাইন স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স বা ওয়াই ইকুয়াল টু সাইন 2 কজ 2x, হ্যাঁ এগুলো কিন্তু সাইন স্কোয়ার এক্সের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মান পাওয়া যাবে না। আমি তোমাকে জাস্ট বেসিকটা বলে দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, তখন এক্সের নেগেটিভ দিকে মান পাওয়া যাবে না। কিসের দিকে? নেগেটিভ দিকে মান পাওয়া যাবে না। ওকে, যেমন এই যে নিচেরটা উপরে, এই 0 90 180 270, এটা হলো 360, অনেক বড়। -360 থেকে +360, তাহলে এখানে আবার হাফ সার্কেল এখানে আসবে, এখানে আসবে, এই হলো -180। তুমি যখন গ্রাফ পেপারে বসাবা তখন এখানে -360, অনেকগুলো মান আসবে। এটা হচ্ছে 1 নম্বরটার সমাধানের অ্যান্সার। বাকিটা তুমি হচ্ছে ছক এঁকে, হ্যাঁ গ্রাফ পেপারে এঁকে বসাবা। আমি জাস্ট তোমাকে আইডিয়াটা দেখা দিচ্ছি। 2 নম্বর ওয়াই ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স, সেম ওয়াই ইকুয়াল টু, দেখো কতবার করে আসছে কজ স্কোয়ার এক্স। ওকে, -360 থেকে +360, তো এই একই জিনিস পাওয়া যাবে। তো কিন্তু
শুধু বেসিক পার্থক্যটা কোন জায়গায় দেখো, কজের গ্রাফ কিন্তু সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু হয়, তাই না? এই যে এটা 90, 180, 270, এই এখানে 360, কস 360-এর মান কিন্তু কত হয় 1, তারপর এগুলো কিন্তু 1 সর্বোচ্চ মান, হ্যাঁ নিলাম -360, -360, 270, এই হচ্ছে -180, কস 180 মান হচ্ছে -1, তাই না? কিন্তু ওই স্কোয়ারের কারণে, কজ স্কোয়ারের কারণে সেটা উপরে +1 হয়ে যাবে, তাহলে এই পর্যন্ত যাবে, বুঝছো? এটা হলো y = cos স্কোয়ার x এর গ্রাফ, দেখতে এরকম হবে, ঠিক আছে? y = cos স্কোয়ার x এর গ্রাফ তুমি খাতার মধ্যে আঁকবা, একে মিলে নিবা, আঁকতে হবে কিন্তু, এগুলো না আঁকলে শিখতে পারবা না, এগুলো একটু কঠিন জিনিস। আর y = cos 2x 0 থেকে 360 ডিগ্রি। তো তারপরে এটার সাথে পর্যায়ের সম্পর্কটা দেখাইতে হবে, 3 নম্বর। দেখো y = cos 2x 0 থেকে 360, তো এই হলো ধরো যে, হ্যাঁ আমার হিসাবে এই হলো 180, এই হলো 360। এখানে যেহেতু cos 2x, তাহলে x এর মান যদি 90 বসাও তাহলে কিন্তু 180 মান পাবা, তো 2x এর কারণে, তো সেই জন্যে এই 90-এর মধ্যে কিন্তু 180 মান পাবা। তাহলে এখানে গ্রাফটাই জন্যে কী হবে, যে চ্যাপ্টা হয়ে যাবে, এই যে এখানে cos 2x না নিচের দিকে যাবে, তাহলে এখানে +1 -1, ওকে। তাহলে এই 45, cos 45-এর মানে কিন্তু x এর মান 45 বসাও, 2 × 45 = 90, 45 বসালে 2 × 45 সমান কত হয়ে গেল 90, তাহলে এখানে 45-এর বেলায় 90, 90-এর বেলায় 180, তারপর 180-এর বেলায়, হ্যাঁ তারপর ওকে, এই যে এখানে এইটুকু গ্রাফটা চ্যাপ্ট হয়ে গেল আর কি, বুঝছো? এরকম আসবে, দেখো এই জিনিসগুলা মনোযোগ দিয়ে আঁকতে, এভাবে 2বার হচ্ছে তারা ঘুরবে, যেখানে একবার ঘুরার কথা ছিল ফুললি সেখানে 2বার ঘুরছে, কারণ ওই যে মানটা ডাবল আসে। তুমি গ্রাফ অনুযায়ী বিন্দু বসাইলে এখানে ব্যবধান একটু কম নিতে হবে, বসাইলে তোমার মাথা ঠান্ডা রাখি যদি করো তাহলে তোমার এগুলা অ্যাকুরেটলি পাবা। তো y = cos 2x, এটা 3 নম্বর। y = কি বলতো, cos 2x, কত থেকে কত, যেখানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি দেখাইছি। সো x এর মান তো 0 থেকে 360-এর x অক্ষ বরাবর মান থাকবে সেম, কিন্তু তুমি যখন x এর মান cos 2x এ বসাবো তখন আবার সেটা ডাবল হয়ে যায়, এটা হলো ডিফারেন্স, ওকে। আচ্ছা, তাহলে এখানে 1-3 নম্বরটা ওকে। তো আমি আর এগুলো চিত্র আঁকলাম না, এবার দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান, এগুলো কিন্তু সেম টু সেম, মাত্র যেভাবে যা ব্যাখ্যা দিলাম সেম টু সেম। তোমার ধরো এই যে 1 নম্বর কোয়েশ্চেন x, তাহলে প্রথমে y = x একটা গ্রাফ আঁকবা, আর আরেকটা হচ্ছে y = 10x এর গ্রাফ। তারপর হচ্ছে দুইটা গ্রাফ থেকে তোমার যে বিন্দুতে আসবে সেটা হচ্ছে, যে বিন্দু কমন ছেদ করবে সেটা হচ্ছে সমাধান। sin 2x - sin x, তো এটাকে sin 2x = sin x লেখা যায়, তাহলে y = sin 2x এর গ্রাফ আঁকবা আর y = sin x এর গ্রাফ আঁকবা, তারপর তারা যে দুই বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে অ্যান্সার। বা y = cot x গ্রাফ আঁকবো আর y = 2 + 10x এর গ্রাফ আঁকবো, যেখান থেকে আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে যে কোনো একটাকে ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে y = 5 sin x আর ধরো 5 - 2 cos x ধরে গ্রাফ আঁকবা, সেখান থেকে যেটা সমাধান হবে, যে বিন্দুগুলো সেম হবে সেটাই হবে সমাধান। তো এগুলো কিন্তু অনেক প্র্যাকটিসের জিনিস, এই জিনিসগুলো গ্রাফ তুমি যদি নিজে খাতা কলমে না বসে আঁকো তাহলে তুমি কিন্তু শিখতে পারবে না। আর এগুলো ম্যাথ প্র্যাকটিক্যালও শিখাবে স্কুলে, কলেজে, অ্যান্ড কলেজে ম্যাথ প্র্যাকটিক্যাল মনোযোগ দিয়ে করতে হবে, তবে নিজে আঁকতে হবে। নিজে আঁকি কোন জায়গায় আটকে যাচ্ছে সেটা আমাকে জানাতে হবে, তাহলে গিয়ে আমি তোমাকে সলভ করে দিতে পারবো। কথা কি বুঝছো? আচ্ছা ওকে, তাহলে গেল। এবার হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ, এই জিনিসটা থেকে এমসিকিউ তুমি পাবা। ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ এমসিকিউ আসবে। তো 1 নম্বর কন্ডিশন আমাদের এখানে বেসিকটা বুঝে নাও, কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, ওকে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, ওকে। তো 1 নম্বর f(x) বা y = f(x) = sin x, ডোমেইন মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলবা। এখানে sin x এর ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, যে কোনো মান বসানো যায়। আর sin x এর যে রেঞ্জ, সাইনের মান -1 থেকে +1 এর ভিতরে মানগুলো আসে, এর বাইরে কোনো মান আসে না, এই জন্যে sin x এর রেঞ্জ হচ্ছে এটা। আচ্ছা, তারপর 2 নম্বর f(x) সাইনের পরে হচ্ছে cos x। cos x এর ঘটনাটা সেম, ডোমেইন সকল বাস্তব সংখ্যা, রেঞ্জ -1 থেকে +1, ওকে। আচ্ছা, তারপর 3 নম্বর
এফ অফ এক্স ইকুয়াল টু 10x, এই তিনটে সবচেয়ে বেশি আসে, অন্যগুলো আসবে। 10x এর ক্ষেত্রে 90 ডিগ্রি বসালে অসংজ্ঞায়িত হয়, 90 ডিগ্রি বেজের গুণিতক বসানো যায় না। তো সেই জন্যে 10x এর ক্ষেত্রে রিয়েল নাম্বার বাদ 2n প্লাস 1 ইন্টু π/2, এটা 90 ডিগ্রি বেজের গুণিতক, রেডিয়ানে লিখলাম। n হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হয়। ওকে, এই হলো 10x এর ডোমেইন। রিয়েল নাম্বার বাদ 2n প্লাস 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু জেড, এটা হচ্ছে 10x এর ডোমেইন। আর 10x এর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, টাটকা মুখস্থ। আর গ্রাফ দেখে এগুলো সম্পর্ক বুঝতে পারবা, গ্রাফটা যদি ভালো মতো আঁকো আস্তে আস্তে, তখন এটা সম্পর্ক আরও ক্লিয়ার হবে। কিন্তু দিন শেষে মুখস্থ টাটকা করতেই হবে, নাহলে মনে থাকবে না। ঠিক আছে? আচ্ছা, সাইন কস 10, তিনটে আশা করি মুখস্থ হয়ে গেল। এবার আসো 4 নম্বর, এফ অফ এক্স ইকুয়াল টু সেক এক্স। এই সেক এক্সের গ্রাফটা মনোযোগ দিয়ে শোনো। সাইন এক্সের কজ এক্সের যে গ্রাফটা তুমি দেখছো, কজে 0-র জন্য, কজ 90-র জন্য কত আসে? কজ 90 মান 0। সেকের বেলায় 90 ডিগ্রি বসালে অসংজ্ঞায়িত, সেক 90 সমান 1/cos 90, সেক 90 সমান কি 1/cos 90, মানে 1/0 সমান অসংজ্ঞায়িত। তার মানে সেকের বেলায় হচ্ছে তোমার এই যে 90 ডিগ্রি বেজের গুণিতক হবে না। সেজন্য সেকের যে ডোমেন সেটা হচ্ছে 10-এর ডোমেনের সমান। সেকের যে ডোমেন সেটা 10-এর ডোমেন, মানে 90 ডিগ্রি হইতে পারবে না সেকের ক্ষেত্রে। 10-এর যে ডোমেনটা লিখছো সেটার সাথে মিলে। আচ্ছা, কথা কি বুঝছো? ওকে, সেকের রেঞ্জ কত? সেকের কি বলতো রেঞ্জ কত? তো কজের বেলায় লক্ষ্য করে দেখো, কজের বেলায় 1 থেকে +1 এর ভিতরে মানগুলো আসে। গ্রাফ কই, এই যে গ্রাফ কই, -1 থেকে +1 এর ভিতরে মানগুলো আসে কজের বেলায়। হ্যাঁ, ওকে, আচ্ছা, কি রে কই গেলাম? আচ্ছা, হ্যাঁ, এই যে -1 থেকে +1 এর ভিতরে মানগুলো আসে। আর সেকে যেহেতু তুমি 1/cos করতেছো, সেকে কি 1/cos করার কারণে সেকের ক্ষেত্রে এর ভিতরে মানগুলো কোনোটাই আসবে না, এর বাইরে যাবে, উপরে যাবে আর নিচে যাবে। সে কারণে সেকের গ্রাফটা তোমাকে একটু আগে দেখো, এই যে সেকের গ্রাফ দেখো, এই যে এখান থেকে উপরে দিয়ে গেছে, এদিকে মানগুলো নিচে দিয়ে গেছে। কথা কি বুঝছো? মাঝখানে এই যে -1 থেকে +1 এর ভিতরে কোনো সেকের মান পাওয়া যাবে না, কারণ এর ভিতরে তো কজের মান পাওয়া যাচ্ছে, আর কজের মানকে উল্টে দিলে সেক হয়। তো সেই জন্য তখন মানটা উপরের দিকে উঠে যায়। তাহলে সকল বাস্তব সংখ্যা বাদ হচ্ছে -1 থেকে +1 এর ভিতরে মানটুকু। ওকে, এটা হলো সেক এক্সের মান, সেক এক্সের কন্ডিশন, সেক এক্সের রেঞ্জের মান। সেক এক্সের -1 থেকে +1 কজে যেটা আসে সেটা সেকে আসে না। কজে যে মানগুলো আসে সেগুলো কিসে আসে না? সেকে আসে না। তো কজে শুধু -1 আর +1 সেম থাকে। তাহলে -1 আর +1 বাদে বাকি মানগুলো উপর নিচে সবগুলো আসবে। তো এটাকে বাদ দিয়ে সেটাকে প্রকাশ করে রিয়েল নাম্বার বাদ -1 থেকে +1। -1 আর +1 সেকের মধ্যে আসে, এই জন্যে -1 থেকে ছোটো, +1 থেকে -1 থেকে বড়, +1 থেকে ছোটো, এই মানগুলোকে এখানে বোঝানো হয়েছে। বুঝছি? আর এটাকে এভাবে প্রকাশ করা যায়, -অসীম, -1 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, -1 আছে, ক্লোজ ইন্টারভাল, ইউনিয়ন +1 থেকে +অসীম, এভাবে বলতে পারো। এবং কীভাবে বা দিয়ে লিখতে পারো, -অসীম ও -1 আছে, ইউনিয়ন +1, +অসীম। বইগুলোতে এভাবে দিচ্ছে, আবার এভাবে দিচ্ছে, ডিফারেন্ট, মানে যেভাবে সুবিধা দিতে পারবো। আচ্ছা, 5 নম্বর, সেকের পরে হচ্ছে আমাদের কোসেক এক্স। কোসেক এক্সের ক্ষেত্রে সাইনের সাথে আমি লিঙ্কড। সাইন 0 মান 0, কোসেক 0 সমান 1/sin0, মানে অসংজ্ঞায়িত। তো সেই জন্যে এখানে 0, π, 2π এগুলো আসতে পারবে না। সো রিয়েল নাম্বার বাদ n π, n বিলংস টু জেড। এর তো সেট তত্ত্ব বুঝাতে তো দ্বিতীয় বন্ধনী মানে ব্যবহৃত হবে। আচ্ছা, দিলাম n π, ওকে, n বিলংস টু জেড। আচ্ছা, নর্মালি দিলে হয়। ওকে, সো রিয়েল নাম্বার থেকে n π এগুলো বাদ দিতে হবে, এগুলো হচ্ছে কোসেকের ক্ষেত্রে আসবে না। আর কোসেকের রেঞ্জটা এটার মতোই, যে সাইনের যে মানগুলো -1 থেকে +1 সেগুলো কোসেকে আসবে না, বাকি মানগুলো আসে। সো সেকের যে রেঞ্জটা শিখছো সেটাই হচ্ছে কোসেকের রেঞ্জ, মিল আছে আর কি। সেকেন্ড রেঞ্জটা হচ্ছে কোসেকের রেঞ্জ। আর লাস্ট ওয়ান হচ্ছে কট, 6 নম্বর, এফ অফ এক্স ইকুয়াল টু কট এক্স। এগুলো আরও এক্সপ্লেন করা যায়, অনেক ডিটেলসে কথা বলা যায়, এখন মুখস্থ করার ছাড়া কোনো গতি নাই। কেন? কারণ এগুলো সাংখ্যিক মান। আর আমি যেইটুকু বেসিক পড়াইছি গত ক্লাস দুইটাতে, মানে 6.1, 6.2তে এবং সাথে 6.3তে এখন যেগুলো দেখাচ্ছি, এগুলো ভালো মতো অনুধাবন করতে পারলে এই জিনিসগুলো বোঝাটা কোনো ঘটনা না। কটের ক্ষেত্রে হচ্ছে কট 0 মান অসংজ্ঞায়িত, তাই না? 10 0 মান 0, কট মানে 1/10, কট 0 মান অসংজ্ঞায়িত। তো সেই জন্য এখানে ডোমেনটা হচ্ছে এই যে আমাদের কোসেকের সাথে মিলে যায়, সেম কোসেকের ডোমেন, যে 0, π, 2π এগুলো কটের ক্ষেত্রে বসানো যায় না। ওকে, আর কটের ক্ষেত্রে আমাদের রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা। তো এই হচ্ছে আমাদের
ট্রিকোনোমেট্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ আমি মুখস্থ লিখে দিলাম এবং ব্যাখ্যাটা কম বেশি দিলাম, তবে তোমাকে চিত্র অনুযায়ী বুঝে মাথায় সেট করতে হবে এবং লিঙ্ক করে যদি পড়তে পারো তাহলে তোমার জন্য সুবিধা। ঠিক আছে, আমি তোমাকে তোমার সুবিধার্থে আরেকটু কথা এখানে একটু দেখাই। যখন তুমি বিপরীত কন্ডিশনে আসতেছো, ধরো এটা হচ্ছে কোসেক এক্সের গ্রাফ। তো কোসেক এক্সের গ্রাফের ক্ষেত্রে তুমি এখান থেকে যদি সাইন এক্সের গ্রাফ আঁকতে চাও, দেখো এই যে এটা হলো 90 ডিগ্রি, তাই না, 90,1, তাহলে এখান থেকে এটা হচ্ছে +1, এটা হলো -1, বুঝছো? তাহলে এখান থেকে সাইন 90 মান হচ্ছে 1, তাহলে এই জায়গায় এই যে এইরকম, হ্যাঁ, এই যে এখান থেকে ঘুরে এইদিকে, ওকে, এই যে সাইন গ্রাফটা খেয়াল করে দেখো, বুঝছো? এই যে এদিকে যাবে, এদিকে, তারপর এদিকে গিয়ে এদিকে যাবে। তো সাইন গ্রাফ যেটুকু জায়গা জুড়ে আছে তার বাইরে হচ্ছে কোসেকের গ্রাফটা আছে। যত চমৎকার জিনিস একটা দেখালাম। আচ্ছা, সেমভাবে যখন তুমি সেক এক্সের গ্রাফে যাবা, সেক এক্সের গ্রাফও তো এখানে আঁকছিলাম, এই যে হ্যাঁ সেক এক্সের গ্রাফ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এই যে -1, এই যে +1, এটা হচ্ছে -1, তাহলে আর 90 ডিগ্রি কোথায়, এই যে আমাদের 90 ডিগ্রি লাইনটা হচ্ছে 90 ডিগ্রি অসংজ্ঞায়িত হয় আর কি, এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি লাইনটা এই জায়গায় 9 ঘরে, তাহলে এই জায়গা থেকে হ্যাঁ, আর 90 ডিগ্রি এখানে কোথায়, 9 ঘরে এখানে, ওকে, ঠিক আছে। দেখো এই যে এখানে এরপরে যাচ্ছে, তারপর নিচ থেকে 180 ডিগ্রি, হ্যাঁ, বুঝছো? ওকে, তারপরে এই যে -180 ডিগ্রি, এই যে এরকম গিয়ে এই যে, তাই না, এরকম করে হবে আর কি। এটা হলো কোসেক, মানে এই মাঝখানে যেটুকু জুড়ে কী আছে বলো তো, মাঝখানে যেটুকু জুড়ে হচ্ছে কজের গ্রাফ থাকবে, তার বাইরে হচ্ছে সেকের গ্রাফটা আসবে। মাঝখানে কজের গ্রাফের জায়গার ভিতরে সেকের গ্রাফটা ঢুকবে না, কারণ মান 1/, হয়ে যাওয়াতে সব উপরের নিচে ওইভাবে চলে যাচ্ছে, এবং ওই 90 ডিগ্রি মান পার্টে কোনো মান পাওয়া যাবে না। এই যে এটা 90 ডিগ্রিটা বললাম না, দেখো এখানে কোনো মান আসবে না, কেন? কারণ এই 90 ডিগ্রির ক্ষেত্রে তো সেক 90 মান অসংজ্ঞায়িত, দেখো এই যে কোনো মান এখানে আসবে না, ওকে, হ্যাঁ, 90 ডিগ্রি এই পার্টে বা এখানে হচ্ছে আমাদের এই যে এই লাইনে এখানে কোনো মান আসবে না, হ্যাঁ, -90 +90 এগুলোতে কোনো মান আসবে না, কারণ cos 90 মান 0 আর sec 90 মান 1/0, তো সেখানে আসবে না, সেটার আগেই মান ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের গ্রাফের এই বেসিক কথাবার্তা, এগুলো খুব ভালো মতো শিখে নিতে হবে, এগুলো শিখতে না পারলে হবে না। তাহলে গ্রাফের সাহায্যে ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল, এরপর টপিক হচ্ছে আমাদের ফাংশনের ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখন ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে যেটুকু পরপর রিপিট হয় সেটা হচ্ছে পর্যায়কাল। ঘড়ির ঘন্টার কাটা কি 12 ঘন্টা পরপর রিপিট হয়, তাহলে ঘড়ির ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। তারপর ঘড়ির মিনিটের কাটা 60 মিনিট পরপর রিপিট হয়, তাহলে ঘড়ির মিনিটের কাটার পর্যায়কাল 60 মিনিট। আর সেকেন্ডের ক্ষেত্রে 60 সেকেন্ড পরপর রিপিট হয়, তো ঘড়ির সেকেন্ডের কাটা 60 সেকেন্ড পরপর রিপিট হওয়াতে সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে পর্যায়কাল, যেটুকু পরপর রিপিট হয়। তাহলে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যদি বলি যে সাইন কস সেক কোসেক টেন কট, হ্যাঁ, যে যদি আমরা সাইন গ্রাফটা আঁকি, ওকে, ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে সাইন এক্স, এটা হলো 360 ডিগ্রি বা 2π, এটাই কিন্তু আবার রিপিট হচ্ছে 720 ডিগ্রি, তারপর আবার কিন্তু রিপিট হচ্ছে, বুঝছো? 720-এর পরে কথা হবে বলতো, এখানে 360 যোগ করলে 6 7 1080 ডিগ্রি, আবার রিপিট হচ্ছে, তারপর আবার রিপিট হচ্ছে। তাহলে এই যে 360 পরপর যেহেতু রিপিট হচ্ছে গ্রাফটা, এই জন্য সাইন এক্সের পর্যায়কাল 360, সাইন এক্সের পর্যায়কাল 360। আচ্ছা, আর কজের বেলাও সেম পর্যায়কাল 360, আর টেনের বেলায় হচ্ছে ওই যে -90 + 90 180, টেনের বেলায় 180, তো ডিগ্রি পরপর রিপিট হয়। তো মনে রাখার কৌশল হিসেবে বলে রাখি আমাদের সাইন এক্স কজ এক্স, তার সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক এক্স, আর কজের বিপরীত হচ্ছে সেক এক্স, সেক এক্স, এদের পর্যায়কাল হচ্ছে 360 ডিগ্রি মানে 2π, পর্যায়কাল কত 360 বা কত 2π। তারপর টেন এক্স কট এক্স, এদের পর্যায়কাল হচ্ছে পাই। আর যদি স্কোয়ার করে দাও, আর যদি কী করে দাও বলতো, স্কোয়ার করে দাও, তাহলে সবগুলোরই পর্যায়কাল পাই। লাস্ট কথা নিচে নামা দিলাম স্কোয়ার, এটা তো আমরা বুঝলাম। এরপরের লাইনটা দেখো, এগুলো মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্যে।
এগুলো এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে, কথা বুঝছো? এমসিকিউতে আসে, কেমনে আসে সেটা শিখে দিচ্ছি। তো এরপর যদি তুমি সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স, তাদের ক্ষেত্রে পর্যায়কাল হয়ে যাবে পাই। স্কোয়ার করলে সবগুলো গ্রাফ যেভাবে আসবে সেখানে দেখবা যে ওই পাই বা 180 ডিগ্রি ব্যবধান পরপর রিপিট হচ্ছে, যেটুকু ব্যবধান পরপর রিপিট হবে সেটাকে বলা হয় পর্যায়কাল। তো যেহেতু স্কোয়ার করলে পাই বা 180 ডিগ্রি ব্যবধানে রিপিট হয়, সেই জন্যে তার পর্যায়কাল হবে পাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে পর্যায়কালের ব্যাপার। এখন পর্যায়কালের ব্যাপারটা আমরা যদি এখানে গ্রাফের হিসাবে মানের সাথে ব্যাখ্যা দিয়ে করতে চাই, এখানে একক বৃত্ত থেকে সেটার একটা ব্যাখ্যা আমি এখানে আসছে, সেটার ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে, দেখো কনসেপ্ট বোঝার জন্য। একক বৃত্তের কন্ডিশনে আমি একটা প্রোটেক্টর নিচ্ছি, আবার মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, লক্ষ্য করে দেখো। ওকে, 180 ডিগ্রি, ধরো এই যে 30 ডিগ্রি গ্রাফ। ওকে, দেখো 30 ডিগ্রি গ্রাফটা নিলাম। এই জায়গায় 30-এর সাথে মনোযোগ দাও, তার সাথে তুমি 180 এখানে তুমি ঘুরে দাও। হ্যাঁ, ঘুরে দিলাম, লক্ষ্য করো সবাই, একই লাইন চেঞ্জ করি নি, একই লাইনে ঢুকছে, ঠিক আছে? তো দেখো সবাই মনোযোগ দাও, মজা পাবা। এই অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি, এখান থেকে ঘুরে এই অ্যাঙ্গেল দেখো 180, আচ্ছা, যোগ 30 ডিগ্রি। আবার এখান থেকে ঘুরে এই অ্যাঙ্গেল 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। বেশি কিছু না, তুমি ক্যালকুলেটর হাতে নাও। 10 30 ডিগ্রি, 10-এরটাকে দেখাই, সমান 1/√3, তাই না? এটা কি বোঝায়? লম্ব এবং ভূমির অনুপাত বোঝায়। 10 180 প্লাস 30, এটা কাকে বোঝায়? কত? 3 চতুর্ভাগে না? 180 প্লাস 30, এই 180 প্লাস 30 ইকুয়াল টু কিন্তু 10 30 হয়, আর ইকুয়াল টু 1/√3। তাহলে দেখো অ্যাঙ্গেল কিন্তু 180 ডিফারেন্স হয়েছে, মান সেম, এটাকে বলে পর্যায়কাল। সো 10-এর পর্যায়কাল 180 ডিগ্রি। আচ্ছা, 10-এর পর্যায়কাল 180 ডিগ্রি। তুমি যদি 10-এর এখানে 360 ডিগ্রি নিতা, তখনও মান 1/√3 আসতো। এক্ষেত্রে তুমি বলতে পারতা 30 ডিগ্রি আবার 360 যোগ 30-এর জন্য মান সেম, তাহলে পর্যায়কাল 360 হয় না কেন? তার কারণ 180-তে অলরেডি রিপিট হয়ে গেছে, সেজন্য 180 আর 360 মাঝখানে ব্যবধান দেখো 180, 360 থেকে 180 বাদ দাও 180, সবচেয়ে ছোট ইউনিটটাই পর্যায়কাল হয়। তো 360 থেকে 180 বাদ দিলে 180, এই জন্য 10-এর পর্যায়কাল 180 বা 2 পাই, যেটা একটু আগে আমরা মুখস্থ করতে বলছিলাম, এখন ব্যাখ্যাটা দেখতেছো। আচ্ছা, ওকে, বৃত্ত, একক বৃত্ত থেকে দেখানোটা সহজ। এবার সাইনের ব্যাপারে আসি। সাইনেরটার ক্ষেত্রে আরও সহজে ব্যাখ্যা দেওয়া যাবে, মানে চিত্র থেকে ব্যাখ্যা দেওয়া যাবে। বলো তো, সাইন 30 ডিগ্রি, সাইন 30 মান কত? 0.5, 1/2, তাই না? আর সাইন 180 যোগ 30 কিন্তু -0.5 আসে, কিন্তু 180টা সাইনে হবে না, 180টা আসছে 10-এর জন্য। 360 যোগ 30, 360 যোগ 30 ডিগ্রি কোন লাইনে আসে? এই যে 360 যোগ 30 সেম জায়গায় আসে, এই যে ওয়াইড মান, তাই না? 0.5। আবার ফুল ঘুরে আসো, সাইন 720 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, ফুল আরেকবার ঘুরে এখানে আসলা, সেটার মানও 0.5, মানে হাফ। তাহলে কত ডিগ্রি ব্যবধানে সাইনের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে? 360 ডিগ্রি। এই জন্য সাইনের পর্যায়কাল 360 ডিগ্রি। যে কারণে 10-এর বেলায় পর্যায়কাল, 180 ডিগ্রি হয়েছে, একই কারণে সাইনের পর্যায়কাল 360 ডিগ্রি হয়েছে। এবং একই কারণে কজেরটাও 360 হয়। দেখো কজের বেলায় আসো, কজ 30 ডিগ্রি সমান √3/2। আবার ফুল একবার ঘুরে কজের কাছে আসো, কজ 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, সেটার মান √3/2। আবার একবার ঘুরে আসো, আরও একবার ফুল ঘুরে আসো, কজ 720 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান √3/2। তার মানে কজের পর্যায়কাল 360 ডিগ্রি। কজের পর্যায়কাল কত ডিগ্রি? 360 ডিগ্রি।
এই হচ্ছে পর্যায়কাল, যেটুকু পরপর রিপিট হবে সেটার ব্যাখ্যা। তো সাইনেরটা 360, সাইনের বিপরীত কোসেক সেটাও 360, কজেরটা 360, তার বিপরীত হচ্ছে সেক, তারও 360 পর্যায়কাল। আর 10 180 ডিগ্রি, তার বিপরীত হচ্ছে কট, সেটার পর্যায়কাল 180 ডিগ্রি। আমার মনে হয় তোমরা মোটামুটি ধরতে পারছো। তারপরে যদি না বুঝতে পারো আমাকে জানাবা। তো আর এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো হুবহু পরীক্ষার মধ্যে লাগবে। সাইনের পর্যায়কাল আসবে, কজের পর্যায়কাল আসবে। তো এখন তো বুঝলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে মুখস্থ করাটা সহজ হবে। কেন? কারণ দিন শেষে তোমার ইনস্ট্যান্ট অ্যান্সার করতে পারতে হবে। তুমি অনেক চিন্তা করে এইসব সহজ প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সার করতে গেলে তুমি সব এমসিকিউ শেষ করতে পারবে না, সব কিছু শেষ করা সম্ভব হবে না। তো সেই জন্যে কথাগুলো শুনবা, ঠিক আছে? আচ্ছা, এবার এই থিটার সহগ পরিবর্তনের গ্রাফ কিভাবে পরিবর্তন হয়, ডেসমস ওয়েবসাইটের মাধ্যমে এটা বলতেছিলাম, স্লাইড রেডি করছি ভিজুয়ালাইজ করার জন্য। সো ডেসমসে আমরা যাই, থিটার ওই যে সাইন, একটু আগে আমি এগুলো দেখাইছিলাম, হ্যাঁ, যে ওকে ডেসমস, হ্যাঁ এমওএস, ওকে গ্রাফিং। দেখো থিটার পরিবর্তনের সাথে ওই যে আমরা cos 2x এর একটা গ্রাফে দেখছিলাম যে ডাবল ভাবে আমি হচ্ছে রিপিট করতেছিলাম। তো সেটা কেন এরকম হচ্ছে সেই ব্যাখ্যাটা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি, চলো। ওকে, আচ্ছা, ওকে, দেখো আসি। তো বললাম y ইকুয়াল sin x, এটা গ্রাফ হচ্ছে এটা, হ্যাঁ একটা ইউনিট দেখো ভালো করে, ঠিক আছে? আচ্ছা, এগুলা হচ্ছে একটু ডিগ্রিতে দেওয়া যায় কিনা, ডিগ্রিতে দিলে আবার আসবেই না, রেডিয়ান, হ্যাঁ ঠিক আছে, 0 থেকে 360। তাহলে এইটার গ্রাফটা হচ্ছে এটা। এখন বেসিকটা বুঝো, যখন তুমি এই যে তাহলে এখান থেকে এখানে 180, এটা 90, আবার এখানে 360, দেখো এই যে দেখো 0 0, দেখো পাই কমা 0 মানে 180 কমা 0, দেখো 2 পাই কমা 0 360 কমা 0, এবং তুমি এদিকে আসো সেম, দেখো 3 পাই 4 পাই, দেখো 4 পাই, দেখো 2 পাই 2 পাই, তারপর 4 পাই, দেখো 2 পাই ব্যবধান, নে 2 পাই মানে 360, 360 ব্যবধান রিপিট হয়েছে। আবার এদিকে আসো, দেখো এটা ছিল 4 পাই কমা 0, দেখো 6 পাই কমা 0, তাহলে 4 থেকে 6, দেখো বারবার হাজার হাজার গ্রাফ চলবে। ওকে, আচ্ছা, এখন এরপরে আসি, যখন আমি y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স দিব, এটাকে হচ্ছে লিখবে এভাবে, আগে ব্র্যাকেট দিতে হবে, y ইকুয়াল টু সাইন এক্স হোল স্কোয়ার। দেখো এই হলো এই যে এই কালারটা সাইন স্কোয়ার এক্স, দেখো সাইন স্কোয়ার এক্সেরটা দেখো এই যে এখানে এই পর্যন্ত আসছে একটা সাইকেল, আবারও সেম, তো 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, দেখো একই গ্রাফ রিপিট হয়েছে। এই জন্যে y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে আমাদের পর্যায় কত 2 পাই না, এটা পর্যায় পাই, পাই 180 ব্যবধানে গ্রাফটা রিপিট হচ্ছে। আচ্ছা, এটা মুছলাম। এবার আসো সাইন 2x, y ইকুয়াল সাইন 2x, দেখো লক্ষ্য করে দেখো এই যে সাইন 2x হওয়াতে দেখো পিঙ্ক কালার এটা সাইন এই যে 2x, তাহলে x এর মান যখন আমি 45 বসাচ্ছি তখন সেটা 90 হয়ে যাচ্ছে, আর x এর মান যখন আমি 180 বসাচ্ছি তখন সেটা 360 হয়ে যাচ্ছে। এই জন্যে গ্রাফটা চ্যাপ্টার হয়ে গেছে। সাইন 2x এর গ্রাফটা দেখো 0 থেকে আমাদের কত বলতো, 0 থেকে এখানে অ্যাঙ্গেল হচ্ছে কত পাই, 0 থেকে পাই মানে পাই 180 ব্যবধানে রিপিট হচ্ছে এক্স এর ব্যবধান, পাই ব্যবধানে, কিন্তু গ্রাফটা হচ্ছে কি ইউনিট সার্কেল মিলস, মানে কি হচ্ছে যে পর্যাবৃত্ত আকার মিলে গেছে, তাই না? আচ্ছা, আবার আসো সাইন 3x দাও, সাইন y ইকুয়াল সাইন 3x, এটা দেখবা যে তোমার 360 না, এটা হয়ে যাবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্সে, দেখবা যে এখানে রিপিট হবে। দেখো এই যে পরেরটা মুছলাম, এখানে এটা একটু মুছে দিলাম যে সাইন 3x, হ্যাঁ সাইন 3x এর ক্ষেত্রে মিলাও, এই যে এখান থেকে ঘুরে এই যে ফুল 2π/3, কী বললাম, এই যে এখান থেকে ঘুরে এই যে এখানে এক্স কত রেডিয়ান 2π/3, π/3 মানে 60 গুণ দিয়ে 120 ডিগ্রিতেই হচ্ছে ফুল সাইকেল কমপ্লিট করছে। তাহলে সাইন 3x এর পর্যায়ে হচ্ছে 2π/3। সাইন 4x এর কথা যদি আসো সেটা আরও কমে যাবে। তো এখন তুমি কীভাবে বুঝছো যে কার পর্যায়ে কত হবে, সেটা কীভাবে বুঝবা? এটার একটা শর্টকাট আছে, সেটা বোঝানোর জন্যই মূলত এই ভিজুয়ালাইজেশনটা দরকার ছিল। এটার স্টেটমেন্টটা আছে এবং এখান থেকে প্রশ্ন হয় ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়, এটা বের করার যে সূত্র, পর্যায় বের করার যে সূত্র, মৌলিক পর্যায়, মৌলিক পর্যায় ডিভাইডেড বাই থিটা এর সহগ, মৌলিক পর্যায় ডিভাইডেড বাই
থিটা এর সহগ। এটা হচ্ছে পর্যায় বের করার স্টেটমেন্ট। তাহলে এখানে দেখো 1 নম্বর সাইন 3x + 5 এর পর্যায় কত, গ্রাফ আঁকলে তুমি পেয়ে যাবে। আর যদি একবারে করতে চাও, এটা মৌলিক পর্যায় 2π, সাইন x এর মৌলিক পর্যায় কত 2π, আর x এর সহগ কত 3, 2π/3 শেষ, সূত্র দিয়ে হয়ে গেল। সাইন স্কোয়ার 2 থিটার এর নিয়মিত ব্যবধান কত, তো সাইন স্কোয়ার 2 থিটা, স্কোয়ারের কারণে সাইন স্কোয়ার x এর মৌলিক পর্যায় 2π, শুধু পাই, সাইন স্কোয়ারের মৌলিক পর্যায়ে পাই, আর থিটা হচ্ছে থিটার সহগ বা x এর সহগ যেটাই থাকে। চলো এখানে থিটার সহগ 2, তাহলে π/2, এটা হইল এটার অ্যান্সার। কট 5π/7, 5θ/7 এটার পর্যায় কত, তাহলে কটের মৌলিক পর্যায় হচ্ছে পাই, ডিভাইড বাই থিটার সহগ, থিটার সহগ হচ্ছে 5/7, থিটার সহগ কত 5/7, তো এখানে আসবে 7π/5। এগুলো থেকে এমসিকিউ 80 আসে, এখান থেকে এমসিকিউ 80 আসে, মুখস্থ করে ফেলবা আর বুঝে নিবা, তাহলে হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা সাইন ত্রিকোণমিতিক ফাংশনের যে পর্যায়কাল সেটা বের করার সিস্টেমটা বুঝে গেছি। এরপরে আসে সৃজনশীল অ্যাসাইনমেন্ট। এখানে যে সৃজনশীল কোশ্চেন্সগুলো আছে, আমরা 6.1, 6.2, 6.3 এখন পর্যন্ত যা পড়লাম সেগুলো দিয়ে এখানে সৃজনশীলগুলো করা আছে। দেখা হয় যে সামেশন অফ সাইন এই হোল স্কোয়ার সমান সামেশন অফ সাইন স্কোয়ারে দেওয়া আছে। এগুলো সবগুলো সৃজনশীল। এখানে 1, 2, তারপর দেখো 3, 4, তারপর হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত সৃজনশীল তোমাকে সবগুলা বাড়ির কাজ হিসেবে করতে হবে। তার কারণ সৃজনশীল যদি না করো তাহলে তুমি এইখানে পরীক্ষা যখন প্রশ্ন আসবে তুমি অ্যাপ্রোচ গোছায় লিখতে পারবে না, তোমাকে সৃজনশীল করতেই হবে। আর এই সৃজনশীলগুলোর অ্যান্সার তোমাকে অলরেডি ক্লাসে করে দেওয়া হয়েছে, তুমি ক্লাসটা ঠিকমতো যদি করে থাকো তাহলে সৃজনশীলগুলো তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে। আর সৃজনশীলগুলো অ্যান্সার করে তুমি হচ্ছে ক্লাস নোটটা আমাদের ম্যাথেটার্স গ্রুপে সাবমিট করবা, সেখান থেকে আমি চেক করে দিলে তোমার অটোমেটিক্যালি প্রিপারেশনটা ভালো হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে মূল কথা। তাহলে তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, আর যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা, ইনশাল্লাহ আমরা তো আছি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।